বাচ্চাটা তবে তোমার কাছেই রাখার সিদ্ধান্ত নিলে? বিকেল দীর্ঘক্ষণ নিথর হয়ে রইল। বাইরের ধূসর কালো আকাশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নীরবতার দেয়াল ভেঙে একসময় বলে উঠল, যদি ওর বাবা মাকে খুঁজে পাওয়া যায়, ফিরিয়ে দেবে না? তোমার তো কোনো আইনি অধিকার নেই। ওপাশ থেকে আসা দিশার কণ্ঠস্বর বেশ নিরাসক্ত। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটি আপ্রাণ চেষ্টায় গিলে ফেলে বিকেল বলে, জানি না মা, মাত্র কয়েক ঘন্টার পরিচয়, অথচ মনে হচ্ছে ও আমার কত কালের চেনা। ওর অবোধ চোখ দুটোর দিকে তাকালে অস্থির লাগে খুব। মনে হয় এই চাউনি আমি আগেও কোথাও দেখেছি। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায় জানো। ফোনের ওপাশে কবরের মতো নিস্তব্ধতা। বিকেলের এপাশেও শব্দ নেই। কয়েক মুহূর্ত পর ওপাশ থেকে ভেসে এলো একটা ভারী নিঃশ্বাস। বলেছিলাম না, মায়ার গিটে নিজেকে আর বেঁধো না। শেষমেশ সেই চোরাবালিতেই পা দিলে। বিকেলের চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গুড়িয়ে পড়ল। রুদ্ধস্বরে বলল মেয়েটা, ভালো থাকারই মিথ্যে মুখোশ আর কতদিন পরে বাঁচব বলো? দিন শেষে আমিও তো এক রক্তমাংসের মানুষ। মুহূর্তেই দিশার কণ্ঠস্বর ইস্পাতের মতো কঠিন হয়ে ওঠে। তাহলে অভিনয়কেই কেন আঁকড়ে ধরলে? কত শত সূর্যাস্ত পেরিয়ে এলো বিকেল। কবর দেওয়া অতীতকে আর কত খুঁড়ে বের করবে তুমি? পারি না মা, অনেক চেষ্টা করি, তবুও পারি না। তীব্র অসহায়ত্ব ঝরে পড়ে মেয়েটার কণ্ঠনালী চিরে। দিশা কিছুটা শান্ত হয়। চোখের ওপর থেকে সোনালি রিমের মোটা চশমাটা টেনে ঠিক করতে করতে নরম সুরে শুধালো, আমি আসবো একবার? আমি ভাবছিলাম, আমি কি একবার যাব? একদম না। এই দেশ, এই মাটি আর এইখানে ফেলে যাওয়া অভিশপ্ত অতীত কিছুই যেন তোমাকে আর স্পর্শ না করে। আমি তা হতে দেব না। বিকেলের দীর্ঘশ্বাস ফোনের ওপাশ থেকে এসে দিশাকে ছুঁয়ে গেল। সতর্ক করে দিয়ে সে ফের মনে করিয়ে দেয়, সব ভুলে গেছো তুমি? বিকেল অস্পষ্ট স্বরে মাথা নাড়ায়। কোনোদিন ভোলা সম্ভব না মা, তবে একটা আফসোস রয়ে গেছে মনে। কিসের আফসোস? কিছু না মা, শুধু জেনে রেখো, এই পৃথিবীর মায়া কাটানোর আগে আমি সেই আফসোসটুকু মিটিয়ে যেতে চাই। দিশা নিশ্চুপ হয়ে রইল। বিকেল ঝটপট প্রসঙ্গ বদলে ফেলল, তোমরা সবাই কেমন আছো? আছি, ভালো আছি। ওয়াফি কি ঘুমিয়ে পড়েছে? একটু আগেই শুয়েছে। সারাক্ষণ ওই ভিডিও গেম নিয়ে পড়ে থাকে। দিনে একবার ফোন দিয়ে বুঝিয়ে বলিস তো, সামনে ওর পরীক্ষা। আচ্ছা, কাল দিনে ফোন করব তাহলে। ঠিক আছে, এখন ঘুমাও মা, তোমাদের ওখানে অনেক রাত। আচ্ছা, ওদিকের আকাশে কি চাঁদ তারা উঠেছে? দিশা ছোট করে উত্তর করে, হ্যাঁ আছে। আমাদের এখানে কিচ্ছু নেই, একদম নিগূঢ় নিস্তব্ধ রজনী। আশ্চর্য না মা, কত দূরে চলে গেলে আকাশটাও বদলে যায়। দিশা আর কোনো উত্তর দিল না। ফোনের ওপাশ থেকে বিকেলের দীর্ঘশ্বাসের শব্দ এসে এপাশে দিশাকে ছুঁয়ে গেল। রাখছি তবে, শুভরাত্রি। লাইনটা কেটে গেল। বিকেল জানালার কপাটে মাথা ঠেকিয়ে বাইরে তাকালো। মাঝে মাঝে এই নিথর একাকী সময়টা তার বড্ড ভালো লাগে, আবার মাঝে মাঝে অসহ্য বিষের মতো মনে হয়। ভেতরটা ভেঙে চুরে দলা পাকিয়ে আসতে চায়, যেখানে শুধু অতীতের বিষাক্ত দংশন ছাড়া আর কিচ্ছু নেই। আজকের রাতটাও ঠিক তেমনই এক গুমোট রাত। ভেজা চোখের পাতা মোছার কোনো তাড়া নেই বিকেলের। সে শুধু চেয়ে রইল অসীম অন্ধকারের দিকে। আকাশের বুক চিরে আজ অঝরে ঝরছে বছরের প্রথম বৃষ্টি। কোনো সাধারণ বর্ষণ নয়, বরং এক আদিম উন্মাদনা নিয়ে ঝরছে প্রতিটি বৃষ্টিকণা। পৃথিবীর যাবতীয় ধূলিকণা আর পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করে দেওয়ার এক মহোৎসব চলছে যেন আশেপাশে। চারদিকে থই থই পানি, আর তার উপর বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো আছড়ে পড়ছে একটা নির্দিষ্ট লয়ে। তবে সেই শব্দে কোনো সঙ্গীত মিশে নেই, আছে শুধু এক বুক ভাঙা হাহাকার মেশানো। রুমঝুম সুরটা যেন রোদের কানে এসে তপ্ত শীষ দিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। রোদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে। বৃষ্টির শীতল স্পর্শে তার তপ্ত শরীর জুড়িয়ে এলেও বুকের ভেতরটা তৃষ্ণার্ত মরুভূমির ন্যায় খাঁ খাঁ করছে। সে দুই হাতে নিজের বুক আঁকড়ে ধরে বিড়বিড় করে আওড়ালো, এ বুকের ভেতরের আগুন নেভানোর ক্ষমতা কি তোর আছে রে বৃষ্টি? পারবি এই দহন জুড়াতে? নাকি তুইও আমার মতো কেবল ঝরতেই জানিস, ভেজাতে জানিস না? নিজের অজান্তেই এক চিলটে তাচ্ছিল্যের হাসি তার ঠোঁটের কোণে ঝিলিক দিয়ে উঠল। আকাশের বুকে কালো মেঘের পাহাড়। রোদ বড় বড় চোখ মেলে অন্তরিক্ষ পানে তাকাতেই কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। সেটা মেঘের জল নাকি চোখের, তা আলাদা করা দায়। জ্বর বাঁধাবি তো, ভেতরে আয় রোদ, লক্ষ্মী সোনা আমার, আর ভিজিস না। পেছন থেকে রেহেনুমার কান্নারত চিৎকার ভেসে আসে। রোদের স্বপ্নের ঘোর বা ভ্রম যাই হোক, মুহূর্তেই টুটে গেল তার। বিরক্তি আর তিক্ততায় মুখটা কুঁচকে গেল তার। যেন মায়ের কথা শোনেনি এমন ভাব করে সে ছাদের আরও কিনারে বৃষ্টির তোড়ের গভীরে হেঁটে যায়।
না পেরে রেহেনুমা মাথায় একখানা কালো ছাতা নিয়ে কোনো মতে ছাদে পা রাখলেন। কি হলো, ডাকলাম যে, কেন নিজের উপর এমন প্রতিশোধ নিচ্ছিস বাবা? রোদ ঘুরে দাঁড়ালো, কপাল বেয়ে জল ঝরছে, চোখের দৃষ্টি বুনো। তিক্ত কণ্ঠে শুধল, একা থাকতে দাও না মা, একটু একা থাকতে দাও প্লিজ, চলে যাও এখান থেকে। তোমাদের এই সাজানো মায়া আমাকে আর টানে না। যাব না, 1 ঘন্টার ওপর হয়ে গেছে তুই এভাবে ভিজছিস। এমনিতে শরীরটা শেষ করেছিস, এখন কি মরণ ব্যাধি ডেকে আনার জন্য উঠে পড়ে লেগেছিস? রোদ এবার অট্টহাসি হেসে উঠল। মরলে আমি মরব মা, তাতে তোমার কি? তুমি তো অনেক আগেই আমাকে মরে যেতে দেখেছ, দেখেও না দেখার ভান করেছ। রোদ্দুর, রেহেনুমা আর্তনাদ করে উঠলেন। দারুণ অভিনয় করো তো মা। আমার মরণের কথা শুনলে তোমার পিত্তি জ্বলে ওঠে, অথচ একবারও চিন্তা করলে না আমার সাথে যা করতে যাচ্ছ তাতে আমাকে জ্যান্ত দাফন করা হবে। একটা জীবন্ত মানুষের উপর তোমরা মাটির চাপা দিচ্ছ, সেটা কি চোখে পড়েনি? রেহেনুমার চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। বৃষ্টির ঝাপটায় তা মিশে যাচ্ছে, তবুও লুকানো যাচ্ছে না বুকের কম্পন। তিনি বললেন, তোর সব অভিমান আমার উপর জানি, কিন্তু তাই বলে নিজের এমন ক্ষতি কেন চাইবি? ক্ষতি হওয়ার আর বাকি কি আছে মা? রোদ চিৎকার করে উঠল। এই যে দেখো, রোদ্দুর মির্জা, উমেদ মির্জার একমাত্র পুত্র, নামিদামি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যার পকেটে থাকার কথা ছিল, সেই ছেলেটা আজ গাঞ্জার আসরে মাথা গুজে বসে থাকে। পকেটে কয়েকটা টাকা পেলে বারের দরজায় গিয়ে মাথা কুটে। নাইস না মা? তোমার স্বামীকে গিয়ে বলো তার ছেলের অনেক উন্নতি হয়েছে, তার বংশের প্রদীপ এখন ড্রেনের পাশে জ্বলে। রেহেনুমা বাকরুদ্ধ হয়ে গেল। তিনি কয়েক পা এগিয়ে এসে কাপা কাপা হাতে রোদের বাহু আঁকড়ে ধরতে চাইলেন, কিন্তু রোদ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। যেন মায়ের হাতের ছোঁয়া কোনো বিষাক্ত সাপের ছোবল, ধরলেই নীল হয়ে যাবে শরীর। খেকিয়ে উঠে বলে, ড্রামা করবেন না মা, তুমি যে কত বড় অভিনেত্রী তা আমার বোঝা হয়ে গেছে। হ্যাটস অফ টু ইউ। আমার যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চেনা জানা থাকতো, তাহলে তোমাকে সবার আগে হিরোইন বানিয়ে দিতাম। কত নিখুঁত তোমার প্রতিটি ভঙ্গি। রেহেনুমা হাউমাউ করে কেঁদে দিলেন এবারে। যত লাঞ্ছনা গঞ্জনা দিবি দে, সব সইব, তবু ঘরে চল বাপ, চোখের সামনে তোর এই পতন আমি সইতে পারছি না। না পারলে মরে যাও, তোমার মতো মায়েদের বেঁচে থেকে লাভটাই বাকি। রোদের কণ্ঠে ঘৃণা উপচে পড়ে। মায়েরা তো হয় সন্তানের জীবনের সেভিয়ার, আর তুমি নিজের হাতে আমাকে ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিলে। একদিক দিয়ে তৃপ্তির মা তোমার চেয়ে 1000 গুণে ভালো, অন্তত সে যা করছে নিজের মেয়ের জীবন গোছানোর জন্য করছে। আমাকে ছলে বলে কৌশলে তার মেয়ের সাথে সারা জীবনের জন্য বেঁধে ফেলতে চেয়েছে, কিন্তু তুমি সব জেনে বুঝে আমাকে কবরের দিকে ঠেলে দিয়েছ। রেহেনুমা সত্যি স্তব্ধ হয়ে গেল, তার গলার স্বর বসে গেছে। তিনি ফুঁপিয়ে কোনো রকমে বলতে লাগলেন, আমি সত্যি বলছি বাপ, তুই বিশ্বাস কর, সেদিন আমি অসুস্থতার নাটক করিনি, কিন্তু সেই অসুস্থতাকে পুঁজি করে তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে তোর বাবা আমাকে হাসপাতালে দিনের পর দিন আটকে রেখেছিল। উদ্দেশ্য ছিল তোকে বিদেশে পাঠিয়ে দেওয়া। আমি ঘুণাক্ষরেও জানতাম না যে তোর সাথে তৃপ্তিকেও পাঠানো হবে। তোর বাবা আর লতা মিলে এই পরিকল্পনা করেছে। তৃপ্তিকে তোর সাথে পাঠানোর ফন্দি হয়েছিল সেদিনই, যেদিন তুই সবার সামনে স্বীকার করেছিলি যে তুই বিকেলকে ভালোবাসিস। মাঝখানে আইরিনের ছেলেটা মরে গিয়ে তোর বাবাকে শুধু একটু সময় বাড়িয়ে দিয়েছে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। রোদের চোয়াল শক্ত হয়ে এলো। প্রচণ্ড রাগে আর জিদে সে রেলিংয়ের ওপর সজোরে একটা ঘুষি বসিয়ে দেয়। হাড় ভাঙার মতো শব্দ হলো কিনা বোঝা গেল না, কিন্তু রক্তে লাল হয়ে গেল পাথরের রেলিং। রেহেনুমা আতকে উঠে ছুটলেন ছেলের কাছে। নিজেকে কষ্ট দিয়ে লাভ কিরে বাবা? কেন নিজের মাংস ছিঁড়ছিস তুই? আমার দিকে তাকা, আমার কথা শোন। তোর বিকেলকে চাই তো, শুধু বিকেলকে। রোদ্দুর থমকে গেল। বৃষ্টির মাঝে ওর বিধ্বস্ত চেহারাটা অদ্ভুত করুণ দেখায়। সে ধীর লয়ে মাথা নাড়াল। চাই, ওকেই চাই মা, বিড়বিড় করে উচ্চারণ করে। আমরা খুঁজে বের করব ওকে। আমি নিজে তোর পাশে দাঁড়িয়ে ওকে খুঁজব। তুই ভেঙে পড়িস না, আমি তোর মা। এতদিন সংসারের দোহাই দিয়ে তোর বাবার ভয়ে মুখ বুজেছিলাম। সে আমাকে বুঝিয়েছিল চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়। তুই একবার বিদেশে চলে গেলে সব ঠিক হয়ে যাবে, তুই বিকেলকে ভুলে যাবি। কিন্তু আমি বুঝতে পারিনি তুই ওকে এতটা নিজের করে নিয়েছিস। রোদ্দুর ধপ করে পিছলি ছাদের উপর বসে পড়ে। দু হাতে মুখ ঢেকে সে ডুকরে কেঁদে উঠল। বলতে লাগলো, আমি বুঝিনি মা, কখন কিভাবে মেয়েটা আমার হৃদয় সিংহাসনের পুরোটা দখল করে নিয়েছে। তৃপ্তি আর ওর মা আমাকে কি খাইয়েছিল জানি না। আমি মাসখানেক কেমন অন্যরকম হয়ে গিয়েছিলাম, কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। ভুলে গিয়েছিলাম বিকেল নামে কেউ একজন আমার অস্তিত্বে মিশে আছে। তারপর একদিন হঠাৎ সব মনে পড়ে গেল। আমি হন্যে হয়ে ছুটে এলাম, কিন্তু এসে দেখলাম কেউ আমার জন্যে পথ চেয়ে বসে নেই। রেহেনুমার দিকে মুখ তুলে তাকায় ছেলেটা।
বৃষ্টির পানিতে ওর চোখের মণি দুটো লাল হয়ে আছে। আমি বড় ভুল করেছি মা, বড্ড বড় ভুল। মেয়েটা যখন শেষবার ফোন দিয়েছিল ও অনেক কেঁদেছিল জানো। ও শুধু চেয়েছিল আমি যেন ওকে একবার বলি আমি তোর পাশে আছি, অথচ সেদিন আমি বলিনি। আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল মা, আমি কেন ওকে চিনতে পারিনি। রেহেনুমা নিজের হাতের ছাতাটা ফেলে দিয়ে বৃষ্টির নিচে বসে পড়লেন, ছেলেকে জাপটে ধরলেন বুকে, যেমনটা ধরতেন যখন রোদ ছোটবেলায় চোট পেত। তোর কোনো দোষ নেই রে বাবা, তৃপ্তির মা তোকে কালো জাদুতে আচ্ছন্ন করে ফেলেছিল। সেখান থেকে আল্লাহ তোকে আমার কোলে ফিরিয়ে এনেছেন, এই শুকরানা করি আমি সবসময়। ওরা রাতও নীচ হতে পারল মা? ছেলেটা ফোপাতে ফোপাতে কথা ছড়ে। তোকে তৃপ্তি কি সব খাইয়ে দিত মনে আছে? মিষ্টি, জুস, পায়েস। আছে মা, একদিন তো বালিশের ভেতরে একটা অদ্ভুত তাবিজও পেয়েছিলাম। ওই দিনই আমার প্রথম সন্দেহ হয়েছিল যে আমি কোনো স্বাভাবিক জগতে নেই। রেহেনুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাদ দে সব কুফরি, যা গেছে তা গেছে। এখন ঘরে চল বাবা, তোকে সুস্থ থাকতে হবে। বিকেলের জন্যে আমরা ওকে খুঁজে বের করবই। আমার বিকেল আমাকে ছেড়ে কোথায় যাবে? রুদ্দুর ম্লান স্বরে বলে, লুকিয়ে আছে মা, ও লুকিয়ে আছে আমার ওপর অভিমান করে। হয়তো কোনো মেঘের আড়ালে কিংবা কোনো অচেনা শহরে ও আমাকে দেখছে আর কাঁদছে। কোথায় আর লুকাবে? মা ডাকলে মেয়ে কি না এসে পারে? তুই সুস্থ হ, আমরা ওকে ঠিক খুঁজে আনব। ওঠ, এবার আমাকে ধর। শরীরে যেন এক বিন্দু প্রাণশক্তি অবশিষ্ট নেই, তবু মায়ের হাত ধরে টলতে টলতে উঠে দাঁড়ালো রোদ। শৈশবে ব্যথা পেলে মা যেমন কোলে তুলে নিতেন, আজ সেভাবেই ছেলেকে আগলে নিয়ে ছাদ থেকে নেমে এলেন রেহেনুমা। প্রকৃতিতে তখনও বর্ষণ থামেনি। এখনো শোওনি তুমি? দিশা চমকে গেল না। এই কণ্ঠস্বর তার বহুদিনের চেনা, বড় নির্ভরযোগ্য। ঠোঁটের কোণে এক চিলটে প্রশ্রয়ের হাসি ফুটিয়ে সে পাল্টা প্রশ্ন করে বসে, তুমি হঠাৎ উঠে এলে যে, কফি খাবে? শফিক সাহেব অবাক হলেন, এত রাতে কফি? ঘুমটা তো তবে আর জমবে না। না জমুক, এক রাত না ঘুমোলে দুনিয়া তছনছ হয়ে যাবে না। দিশার কণ্ঠে ঋজুতা, খ্যামকেয়ালি মন যেন। শফিক সাহেব মৃদু হাসলেন, ঠিক আছে, তবে আমি বারান্দায় গিয়ে বসি, নাকি কোনো সাহায্য লাগবে? কিচ্ছু লাগবে না, তুমি বসো, আমি আসছি। কিছুক্ষণ পর দিশা দুই হাতে 2 মগ ধোঁয়া ওঠা কফি নিয়ে বারান্দায় গিয়ে দেখল শফিক সাহেব এর মধ্যেই বাকি রাতটুকু জাগার সব আয়োজন সেরে ফেলেছেন। বারান্দার এই কোণটা বেশ ছিমছাম। বিকেল কিংবা সন্ধ্যা যে কোনো সময় বিষণ্ণ মনে এখানে বসলে নিমেষেই প্রশান্তি নামে। শফিক সাহেব সেখানে একটা কমফর্টার আর বালিশও নিয়ে এসেছেন। দিশা স্মিত হেসে শুধালো, গল্প করার আয়োজন নাকি শুনতে শুনতে ঘুমানোর প্রস্তুতি? শফিক সাহেব গাম্ভীর্য নিয়ে বললেন, আজ আর ঘুমাবো না, দেখে নিও তুমি। দিশা মনে মনে হাসল। সে জানে এই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকবে না। শফিক সাহেব মানুষটা বড্ড ঘুমকাতুরে। গল্প আড্ডার কোনো এক ফাঁকে তিনি যে গভীর ঘুমে তলিয়ে যাবেন তা দিশার অজানা নয়। এই একটা বদ অভ্যাস ছাড়া লোকটার আর কোনো খুঁত নেই। মাঝে মাঝে দিশা অবাক হয়ে ভাবে, পৃথিবীতে কোনো মানুষ এতটা জেন্টলম্যান হয় কি করে? এমন একজন মানুষ তার জীবনে আসবে, সব জেনে শুনে তাকে আগলে রাখার মতো এক চিলটে নিরাপদ ছাদ হবে, তা সে কোনোদিন ঘুণক্ষরেও ভাবেনি। নিয়তির লিখন সত্যিই বড় অদ্ভুত। এত কি ভাবছ? ঘুম ভেঙে তোমাকে পাশে না পেয়ে উঠে এলাম। শফিক দিশার হাতের ওপর হাত রেখে নরম স্বরে বললেন, কিছু নিয়ে চিন্তিত? দিশা নিঃশব্দে শফিকের কাঁধে মাথা রাখল। এই কাঁধটা এমন এক আশ্রয় যেখানে জীবনের সব গোপন ক্ষত আর না বলা কথাগুলো নির্ভয় মেলে ধরা যায়। সে নিচু স্বরে বলল, মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে শফিক। কেন? ওখানে কি কোনো সমস্যা হয়েছে? সব ঠিক আছে বলেই তো ভয়। আমার মন বলছে বড় কোনো ঝড় আসছে। একটা ঝড় ওকে লড়াই করতে শিখিয়েছিল, কিন্তু আরেকটা ঝড় যদি সব তছনছ করে দেয়। শফিক সাহেব আশ্বস্ত করে বললেন, অহেতুক ভেবো না, তোমার মেয়ে তোমার মতোই শক্ত। দেখবে পরিস্থিতি যাই হোক সে ঠিক পিঠ সোজা করে দাঁড়িয়ে থাকবে। আমিও তাই চাই, তবু মায়ের মন তো। আসলে আমি ভাবছিলাম। দিশা থামল এইটুকু বলে। গলাটা শুকিয়ে আসায় দ্রুত কফিতে চুমুক দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। শফিক সাহেব দিশার চোখের দিকে তাকিয়ে বললেন, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি আমাকে অন্যভাবে নেবে তো? এতদিনে এই চিনলে আমায়? ভদ্রলোকের ঠোঁটে ম্লান হাসি। কফিতে চুমুক দিয়ে যোগ করলেন, কফিটা কিন্তু চমৎকার হয়েছে। দিশার জড়তা কিছুটা কাটল। পরমুহূর্তেই তিনি গাম্ভীর্য টেনে এনে বলতে লাগলেন, তোমার মনে আছে দিশা, আমাদের প্রথম পরিচয়ের সেই দিনটার কথা? দিশা দূর আকাশের দিকে তাকিয়ে বলল, ভুলার তো কথা নয়। ওয়াফি তখন ভীষণ অসুস্থ। ডেঙ্গুতে বাচ্চাটা আমার শেষ হয়ে যাচ্ছিল।
দিশেহারা আমি একা ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। জমানো শেষ সম্বলটুকুও ফুরিয়ে আসছিল। হাসপাতালের প্যাসেজে বসে যখন নিঃশব্দে কাঁদছি, তখন তুমি এলে, হাতে 2 কাপ কফি। একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলেছিলে, চোখটা মুছে নিন, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি অবাক হয়েছিলাম ঠিক, কিন্তু কফিটা ফিরিয়ে দিইনি। সে সময় 1 কাপ গরম কফির বড্ড প্রয়োজন ছিল আমার। তারপর বন্ধুত্ব হলো, অসমবয়সী এক অদ্ভুত বন্ধুত্ব। তুমি আমাকে জানলে, আমি তোমাকে চিনলাম, বিয়ের প্রস্তাবটা তুমিই দিলে। তারপর আমার সন্তান বা ফেলে আসা দিনগুলো নিয়ে তুমি কখনো আমার ছোট অনুভব করতে দাওনি। উল্টো আমাকে রাজি করাতে বেশ কাঠখড় পুড়িয়েছিলে। আমি আজও বুঝি না কেন। শফিক সাহেব কিছুক্ষণ নীরব থেকে শান্ত গলায় বললেন, আমার ছোট ছেলেটা তখন সারাক্ষণ শুধু মা বলে কাঁদত। ওকে সব দিতাম, দামি খেলনা, গেম, ভালো খাবার, কিন্তু ও চাইতো এমন একজনকে যাকে বিধাতা কেড়ে নিয়ে গেছেন। কোথা থেকে এনে দিই বলো? তারপর হঠাৎই একদিন ভাগ্য আমাকে তোমার সামনে দাঁড় করালো। আমি দেখলাম এই মেয়েটা বড্ড সৎ, খোলা বইয়ের মতো, যা মনে তাই মুখে। এরা কাউকে ভালোবাসলে মন উজাড় করে বাসে। এমন মমতাময়ী মানুষের হাতেই তো নিজের সংসার সঁপে দেওয়া যায়। তাই আর দ্বিতীয়বার ভাবিনি। দিশা আর্দ্র চোখে তাকালো। কি পেলে শেষ পর্যন্ত? একজন অসাধারণ জীবন সঙ্গিনী, একটা সাজানো সংসার, আর একজন চিরস্থায়ী বিশ্বস্ত বন্ধু। দিশা পুনরায় শফিকের কাঁধে মাথা রাখল। দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমি একবার ওই বাড়ি যেতে চাই। তুমি কিভাবে নেবে তা ভেবে বলতে পারছিলাম না। শফিক সাহেব দিশার হাতটা শক্ত করে ধরলেন। যেদিন যেতে চাও যেও, শুধু যাওয়ার আগে আমাকে একটা কথা দাও। কি কথা? সেখানে গিয়ে কেঁদো না, লোকে যা খুশি বলুক, তুমি বিন্দুমাত্র মনে নেবে না। এই সুন্দর চোখজোড়া শুধু আমার। যদি এই চোখে জল আনার অধিকার কারো থাকে, তবে তা একমাত্র আমার, অন্য কারো নয়। বুঝেছ? শফিক সাহেব পরম মমতায় মেয়েটার 2 চোখে একটা আলতো চুম্বন আঁকলেন। দিশার শরীরটা আবেশে কেঁপে উঠল। ভালো লাগায় ছেয়ে গেল মন বাড়ি। পরক্ষণেই মনের কোণ ছাপিয়ে এলো কালবৈশাখীর মেঘ। ওই অভিষিক্ত পরিবারে পা রাখতে হবে ভাবলেই শিউরে উঠছে সে। কিন্তু তাকে যে যেতেই হবে, বিকেলের জন্য। মেয়েটা এই পৃথিবীর বুকে কেবলই দংশন পেল, এখনও অনুভূতির দংশনে জর্জরিত হয়ে গুমরে গুমরে মরছে। সে তো মা, আর মা কখনো সন্তানকে দংশনের মুখে ফেলে রাখতে পারে না, সে দংশন বাস্তব হোক কিংবা অনুভূতির। তাই দিশা খুব তাড়াতাড়ি ওই মির্জা পরিবারের ওই অভিষিক্ত দুয়ারের মুখোমুখি হবে আরও একবার। সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। প্রকৃতিতে আজ যেন প্লাবনের সুর। এমন অঝোরধারায় বর্ষণ বহুকাল দেখেনি শহরটা। রাস্তার মোড়ে একটা বন্ধ দোকানের ঝাঁপানো শাটারের নিচে দিশা দাঁড়িয়েছিল অনেকক্ষণ। ছাঁট এসে শাড়ির অনেকটা ভিজিয়ে দিলেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। হাতের মুঠোয় ছাতাটা ধরা, অথচ কেন যে সে ওভাবে ঠাঁয়ে দাঁড়িয়ে কি ভাবছে তা বোঝা ভার। একসময় এক বৃদ্ধ রিক্সাওয়ালার ডাকে তার তন্দ্রা ভাঙল। ভাঙা গলায় বৃদ্ধ শুধলেন, ও আভামনি, যাইবেননি? দিশা এমনভাবে চমকে উঠল যে খোদ রিক্সাওয়ালাই আঁতকে উঠলেন। লজ্জিত মুখে বললেন, ও মা, ভয় পাইছো? আহারে, আমি বুঝি নাই তুমি এমন ধ্যানে আছো। দিশা ম্লান হেসে সামলে নিল নিজেকে। না চাচা, ঠিক আছি। যাবেন আপনি? কই যাবা? এমন ভরা বাদলে দাঁড়ায় রইছো কেন? হাতের ছাতাটা মেলে ধরে দিশা ধীর স্বরে বলল, আমাকে মিল রোডের মাথায় নামিয়ে দিতে হবে, পারবেন? পথ তো দূরের, তয় পারমো, উঠে আসো। রিকশায় চড়ে বসেই দিশা আকস্মিক বলে উঠল, হুটটা নামানো থাক চাচা। বৃদ্ধ আবারও অবাক হলেন। রিকশাওয়ালার বোধহয় কথায় কথায় চমকে ওঠার বাতি কাছে। তিনি আমতা আমতা করে বললেন, ভিজবাজে মা, জ্বর নামলে বিপদ। অসুবিধে হবে না, আমায় দেখার লোক আছে। দিশা নিচু স্বরে কথাটা বলতেই বৃদ্ধ আর দ্বিরুক্তি করলেন না। বিড়বিড় করে বললেন, ঠিক আছে, যা তোমার খেয়াল খুশি। খোলা রিকশাটা পিচ ঢালা জলমগ্ন পথে সরসর করে এগিয়ে চলল। আসমান চিরে বৃষ্টি নামছে, সাথে হিমেল হাওয়ার ঝাপটা। হাড় কাঁপানো ঠান্ডাতেও দিশার কেন যেন ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে বৃষ্টির এই প্রতিটি শীতল কণা তার মনের ভেতরের জমাট বাঁধা দহনকে একটু একটু করে ধুয়ে দিচ্ছে। সে আকাশের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু ঝাপটা সামলাতে না পেরে চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভিজে জুবুথুরু হয়ে যখন মির্জা বাড়ির সামনের পথে পৌঁছালো, তখন বৃষ্টির বেগ আরও বেড়েছে। রিকশা থেকে নেমে ভাড়ার অতিরিক্ত 100 টাকা বৃদ্ধের হাতে গুজে দিয়ে দিশা ধরা গলায় বলল, চাচা, দোয়া করবেন, আমার মেয়েটার বড় অসুখ, ও যেন আবার আগের মতো মন খুলে হাসতে পারে। বৃদ্ধ লোকটা কি বুঝলেন কে জানে, পরম মমতায় দিশার মাথায় হাত রাখলেন। আর্দ্র গলায় বললেন, বুঝতে পারছিলাম মা, তোমার মনটা ভালো নাই।
আমারও একটা মাইয়া আছে, তোমার মতোই খামখেয়ালি। সেও এমন বাদল দিনে ভিজতে ভালোবাসে। আগে বুঝতাম না, পরে একদিন বুঝলাম। ভরা বর্ষায় ভিজলে ওর চোখের পানি কেউ দেখতে পায় না। মনের আউশ মিটাইতে কাঁদার জন্যই সে বৃষ্টি খোঁজে। তোমার মাইয়ার জন্য দোয়া করি মা, সব দুঃখ ঘুচে ওর কোল জুড়ে সুখ আসুক। দিশার দুচোখ ভরে এলো। ভিজে শাড়ির আঁচলে চোখের কোণটা মুছে নিয়ে সে ধীর পায়ে মির্জাবাড়ের সদর দরজার দিকে এগিয়ে চলল। বৃষ্টির শব্দে তার কান্নার শব্দটা মিশে গেল প্রকৃতির অতল গহ্বরে। দরজাটা খোলাই ছিল। দিশা অত্যন্ত সহজ ভঙ্গিতে ভেতরে পা রাখল, ঠিক যেন এই বাড়িরই কেউ। কয়েক মুহূর্ত আগে হয়তো পাশের দোকান থেকে সওদা করতে বেরিয়েছিল, এখন কাজ সেরে ঘরে ফিরছে। চেনা বারান্দা পেরিয়ে বসার ঘরে ঢুকতেই আইরিনের সাথে মুখোমুখি দেখা। আইরিন বোধহয় তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিলেন, হাতে একটা শাকের ডালা। দিশাকে দেখা মাত্র তিনি এমনভাবে থমকে দাঁড়ালেন যেন দিনের আলোয় জলজন্ত কোনো প্রেতাত্মা দেখছেন। দিশার ঠোঁটের কোণে আলতো হাসি ফুটল। বিনম্র কণ্ঠে এসে শুধল, কেমন আছো আইরিন? আইরিন কোনো জবাব দিতে পারলেন না। বিস্ময়ের ঘোর কাটতেই চাইছে না যেন। তার বিস্ফোরিত চোখজোড়া কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই মুখটা আজ তার ঠিক সামনে। দিশা ম্লান হেসে আরও এক পা এগিয়ে এসে আইরিনের হাতটা ধরল। ছোঁয়া পাওয়া মাত্র আইরিনের হাত থেকে শাকের ডালাটা ধপাস করে নিচে পড়ে গেল। থরথর করে কাঁপতে শুরু করলেন তিনি। অবরুদ্ধ গলা চিরে এক চিলতে গোঙানির আর্তনাদ বেরিয়ে এলো। ও মাগো! দিশার হাসির রেখাটা এবার কিছুটা দীর্ঘ হয়। সে শান্ত স্বরে বলল, আরে আমি, চিনতে পারোনি? আমি দিশা, তোমার ছোট ভাইজানের। চিনছি, স্তব্ধ গলায় শব্দটা উচ্চারণ করলেন। পরমুহূর্তেই সংবিত ফিরে পেয়ে শাড়ির আঁচল দিয়ে কপাল আর গলার বিন্দু বিন্দু ঘাম মুছে নিলেন। অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলেন, আপনি এমন জুবুথুবু হয়ে ভিজছেন কিভাবে? বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম। কেন? কোনো গাড়ি ঘোড়া পাননি? ইচ্ছা করেই ভিজলাম। আইরিন নিচু হয়ে ছড়িয়ে যাওয়া শাকের ডালাটা কুড়িয়ে নিলেন। তার শরীর এখনও কাঁপছে। দিশা চারপাশটা একবার দেখে নিয়ে ধীর স্বরে জিজ্ঞেস করল, বাড়ির বাকি সবাই কোথায়? আইরিনের কণ্ঠস্বর এবার হঠাৎ করেই থমথমে হয়ে যায়। নিচু স্বরে প্রশ্ন করলেন, কারে খুঁজছেন আপনি? দিশার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বুকটা হাহাকার করে উঠলেও সামলে নিয়ে বললে, তোমার ছোট ভাইজান কোথায় সে? আইরিন সেকেন্ড দুই চুপ করে রইলেন। তারপর নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন, ঘরেই আছে। আর তোমার বড় ভাইজান? উনিও ঘরেই আছেন। ওহ, পথ তো আপনার চেনাই, যান ভেতরে যান। বলেই আইরিন আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে গমন করলেন একদিকে। দিশা একা দাঁড়িয়ে রইল বিশাল হলঘরটার মাঝখানে। একসময় এই বাড়িটা মানুষের কলতানে মুখর থাকত, হাসাহাসি আর খুনসুটিতে জমজমাট থাকত চারপাশ। আজ সেখানে ভর করে আছে কেবলই থমথমে নিস্তব্ধতা। সময়ের নির্মম স্রোত কাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে কেই বা তার খবর রাখে। ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকা দিশার মনে হলো এই পরিচিত বাড়িটাও আজ বড্ড অচেনা হয়ে গেছে। বুক চিরে বেরিয়ে আসা আরও একটি দীর্ঘশ্বাস সামলে সে এগোলো গুটি গুটি পায়। পথটা একই রয়ে গেছে, চিনতে অসুবিধে হয় না এতটুকু। না হয় কারো সঙ্গে দেখা হয়। এ বাড়িতে যে মানুষের বসবাস আছে তা বুঝি আইরিনের সঙ্গে দেখা না হলে বিশ্বাস করতেই কষ্ট হতো তার। 7-5 অনেক কিছু মাথায় নিয়েই চেনা দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। চোখ বুজে ঘ্রাণ টানে, নাকে পাওয়া যায় পরিচিত সুবাস। কত বছর পর। দিশা খুব ধীর হাতে সেগুন কাঠের তৈরি দরজাটার বুকে হাত স্পর্শ করে। 2 সেকেন্ড আঙুলে আঁকিবুকি করল অযথাই। তারপর পাল্লাটা মৃদু ধাক্কায় খোলার চেষ্টা করতেই খুলে গেল। ঘরের চৌখাট পার হতেই দিশার পায়ের তলা সরে যায়। এক মুহূর্তের জন্য তার মনে হয় সে কোনো ভুল ঠিকানায় চলে এসেছে বুঝি। এই কি সেই ঘর, যে ঘরটা একসময় আভিজাত্য আর পারফিউমের ঘ্রাণে মম করত? অথচ আজ চোখের সামনে যা দেখছে তা কোনো মানুষের বাসযোগ্য কক্ষ বলে বিশ্বাস করা দায়। চারিদিকে ধুলোর আস্তরণ, যত্রতত্র পড়ে আছে ওষুধের খালি পাতা, পচা কাগজের স্তূপ আর আধখাওয়া খাবারের অবশিষ্টাংশ। বাতাসের গুমোট বোটকা গন্ধে নিঃশ্বাস নেওয়া ভার। জানালার ভারী পর্দাগুলো টেনে রাখায় দিনের আলো ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। এই বিভৎস অগোছালো পরিবেশের মাঝেই হঠাৎ এক বিকট কর্কশ চিৎকার ঘর কেঁপে উঠল। ওসমান মির্জা তীক্ষ্ণ স্বরে ফেটে পড়লেন, কে কে দরজা খুলল? কার এত সাহস? দিশার কণ্ঠস্বর যেন নিজের অজান্তেই অস্ফুটে বেরিয়ে এলো, আমি। এই একটি শব্দেই জাদু মন্ত্রের মতো থমকে গেল সব কিছু। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও যেন থেমে গেল এক লম্হার জন্য। ওধারে খাটের উপর কুঁকুড়ে শুয়ে থাকা অবয়বটা কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর অতি কষ্টে বিড়বিড় করে উচ্চারণ করলেন, দিশা, তুমি কি দিশা? দিশা ভাঙা গলায় মাথা উপর নিচু করে সায় দিল, হ্যাঁ, আমিই এসেছি। কথাটা শোনা মাত্র ওসমান মির্জা বিছানা থেকে ঝটকা দিয়ে উঠে বসার চেষ্টা করলেন।
পেছন ফিরে যখন তিনি দিশার দিকে তাকালেন, দিশার বুকের ভেতরটা হিম হয়ে আসে। আর্তনাদ করে উঠতে গিয়েও সে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এ কি কাকে দেখছে সে? এ কি সেই দাপুটে সুপুরুষ ওসমান মির্জা? অসম্ভব! মানুষটার এককালের সেই উজ্জ্বল জৌলুস আজ বিলীন হয়ে গেছে। গালের হাড় ঠেলে বেরিয়ে এসেছে, চোখের নিচে কালচে গর্ত, গায়ের চামড়াগুলো ঝুলে পড়ে কঙ্কালসার এক মূর্তিতে পরিণত হয়েছে তাকে। রুক্ষ চুল আর উস্কো খুস্কো দাড়িতে চেনাই দায়, শুধু সেই বড় বড় চোখ দুটো আজ আরও বড় হয়ে অবিশ্বাস্য এক ঘোর নিয়ে দিশার দিকে চেয়ে আছে। দিশা নিজেকে সামলাতে পারল না, দুপা এগিয়ে গিয়ে প্রায় চিৎকার করে বলতে নিল, এ কি হাল তোমার ওসমান? কিন্তু বলতে পারল না, কণ্ঠস্বর কেউ বুঝি চেপে ধরে রেখেছে। ওসমান মির্জার দুচোখ বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল তপ্ত বালিশে। তিনি ভাঙা কাপা গলায় বললেন, মৃত্যুর আগে তোমাকে আর একবার দেখতে পাবো তা স্বপ্নের অতীত ছিল দিশা। আমি আল্লাহর এক অধম পাপিষ্ঠ বান্দা, তবু তিনি আমার এই শেষ মিনতিটুকু কবুল করলেন। জানো, কত কোটিবার রবের দরবারে হাত তুলে শুধু তোমাকে একটিবার দেখার তৃষ্ণা নিয়ে আকুতি জানিয়েছি। ভেবেছিলাম আক্ষেপ নিয়েই চলে যেতে হবে। দিশার বুকের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় নীল হয়। হ্যাঁ, এই মানুষটা তাকে ঠকিয়েছে। তাদের সম্পর্কের বনিবনা হয়নি, স্বার্থের সংঘাত আর ভুল বোঝাবুঝিতে একসময় বিচ্ছেদ ঘটেছিল। কিন্তু আজ এই জীর্ণ দশায় তাকে দেখে দিশার সব অভিযোগ যেন বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। শত হোক, কোনো এক বসন্তে এই মানুষটাকেই তো সে ভালোবেসেছিল, তার বুকে মাথা রেখেই তো দেখেছিল আগামীর স্বপ্ন। সেই মায়ার রেশটুকু কি এত সহজেই মুছে ফেলা যায়? দীর্ঘদিনের জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই সকরুণ মমতায় রূপ নিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটের একপাশে বসল সে। বসার ভঙ্গিটা এতটাই জড়সড় যে মনে হচ্ছে কোনো এক নিষিদ্ধ রাজ্যে ভুল করে পা রেখেছে মেয়েটা। ওসমান মির্জা দুই হাতে ভর দিয়ে অতি কষ্টে দিশার দিকে একটু এগিয়ে এলেন। তার শরীরটা এখন এতটাই ভারহীন যে সামান্য নড়াচড়াতেও হাড়ের ঘর্ষণ স্পষ্ট বোঝা যায়। দিশার বিস্ময় আর স্তব্ধতা কয়েক গুণ বেড়ে গেল। কাঁপতে থাকা কণ্ঠনালী চিড়ে শুধু এইটুকুই বেরিয়ে এলো, কিভাবে হলো? ওসমান মির্জা ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ফোটালেন। ঝাপসা হয়ে আসা চোখ দুটো ভিজে উঠল। ধরা গলায় বললেন, তোমাদের কত কষ্ট দিয়েছি দিশা, তার শাস্তি কি পাবো না? প্রকৃতি তো তার হিসেব বাকি রাখে না। দিশা নিথর হয়ে রইল। জীবনের এই মোড়ে দাঁড়িয়ে তর্কের সব ভাষা সে হারিয়ে ফেলেছে। ওসমানী নীরবতা ভেঙে আবার বললেন, ক্যান্সার গো, শরীরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এখন আর ভালো ওষুধপত্র খাওয়ার মুরদ নেই। যে কটা দিন আয়ু আছে এভাবেই পড়ে আছি। শুধু মনে মনে একটা বড় আফসোস ছিল, তোমাদের যদি আর একটা বার দেখতে পেতাম। ভাবিনি পাপিষ্ঠ এই বান্দার দোয়া আল্লাহ কবুল করবেন। যাক, তিনি মুখ তুলে চেয়েছেন। কিন্তু তুমি একা কেন? ওরা আসেনি? প্রশ্নটা শোনামাত্র দিশার বুকের ভেতরটা হু হু করে ওঠে। একটা অদৃশ্য স্রোত তার কলিজা চিড়ে বয়ে যাচ্ছে। কণ্ঠ রুদ্ধ হয়ে এলেও নিজেকে সামলে নিয়ে কোনো মতে বলল সে, না, আসেনি। কথাটা শোনামাত্র ওসমান মির্জার ম্লান মুখখানা মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চা যেমন তার প্রিয় খেলনা বা বায়না করা আইসক্রিম না পেলে অভিমানে কুঁকড়ে যায়, ওসমানের চেহারাটা ঠিক তেমনই দেখায়। দিশার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দৃশ্যটা দেখে। কিছু পাপের শাস্তি বোধহয় এতটাই কঠিন হয় যে চাইলেও সেই পাপীকে পুরোপুরি ঘৃণা করা যায় না, আবার ভালোবাসাও যায় না। দিশা মাথা নিচু করে রইল। চোখের পানি আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে সে। ওসমান মির্জা নিজেই দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে আমি যা করেছি তাতে তুমি যে এসেছো এটাই তো অনেক বড় শুকরিয়া। ওরা আসেনি ভালোই করেছে। আমার এই কঙ্কালসার চেহারা দেখে ওদের কি লাভ বলো? আমি তো এক ব্যর্থ কাঙাল, কপাল পোড়া মানুষ। সব খুইয়েছি নিজের দোষে। দিশা কোনো জবাব দিতে পারল না। ভেজা শাড়ির আঁচল টেনে চোখের কোণ মুছল সে, যেন খুব সাধারণ কোনো ময়লা পরিষ্কার করছে এমন এক বাহানায়। ওসমান মির্জা এবার সুর পাল্টে উৎকণ্ঠার সাথে বললেন, দিশা, এমন ভিজে আছো কেন? জ্বর বাঁধাবে তো? বাধুক, নিচু স্বরে জবাব দিয়েই দিশা নাক টানল। ওসমান মির্জা হাসলেন। অদ্ভুত তোমরা মেয়েরা, যারা রুহে আঘাত করে তাদের জন্যেই শেষ পর্যন্ত চোখের জল ফেলো। দিশা ছলছল নয়নে তাকালো। আমি কোনোদিন চাইনি তোমার এই অবস্থা হোক ওসমান। মেয়েটার কণ্ঠে আক্ষেপ ঝরে পড়ে। হয়ে ভালো হয়েছে। ওসমান মির্জা স্মিথ হাসলেন। পরকালে অন্তত কি মুখ দেখাতাম। ওই জগতের শাস্তির চাইতে এই দুনিয়ার শাস্তি অনেক নগণ্য দিশা। এই কষ্টটুকু আমার পাওনাই ছিল। সংকোচ ভেঙে ওসমান কথা চালিয়ে যেতে লাগলেন। দীর্ঘ কয়েক বছর পর আজ তার মুখে খই ফুটেছে যেন। তিনি নিবিড় স্বরে শুধলেন, তারপর বলো,
কেমন আছো তুমি? দিশা মৃদুস্বরে উত্তর দিল, বিয়ে করেছি। কেমন সে? চমৎকার। তুমি ভালো আছো জেনে খুব শান্তি পেলাম। ওসমান মির্জা একটু থামলেন, পরক্ষণেই উসখুস করে বললেন, দিশা, রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করব? করো, রাগ করব কেন? হয়তো ভাবতে পারো এতদিন বাদে তোমাকে দেখে হঠাৎ আমার পিতৃত্ব জেগে উঠেছে, কিন্তু সত্যি বলছি, তোমাকে খুঁজে পাওয়ার কোনো পথই তুমি খোলা রাখোনি। কতবার কতভাবে যে তোমাদের খুঁজেছি আমি। থাক সেসব, আজ আর পুরনো কথা বলে তোমার সময় নষ্ট করব না। কিন্তু এই ভিজে শরীরে কতক্ষণ বসে থাকবে দিশা? শাড়ি পাল্টে নেবে? তোমার সব কিছু আমি আজও আগলে রেখেছি। দিশা আর একবার স্তম্ভিত হলো। তার ডাগর ডাগর আখি দুটি মেলে ওসমানের পানে চেয়ে রইল। ওসমান মুচকি হেসে ঘাড় কাত করলেন। শব্দ আর নিয়ে যাওনি, যা ফেলে রেখে গিয়েছিলে সেই স্মৃতিটুকু আঁকড়েই তো বেঁচেছিলাম। একটু কষ্ট করবে, উঠে দাঁড়াবে একবার? দিশা যন্ত্রের মতো উঠে দাঁড়ালো। বাম পাশের ওই আলমারিটা একটু খোলো তো। দিশা ঘোরগ্রস্তের ন্যায় আলমারিটা খোলে এবং খোলার সাথে সাথেই তার হৃদয়পুঞ্জ এক মুহূর্তের জন্য থমকে যায়। পুরো ঘরটা যতটাই জরাজীর্ণ আর অগোছালো হোক না কেন, এই আলমারির ভেতরের জগৎটা অসম্ভব পরিপাটি। ঠিক যেভাবে দিশা তার আলমারি গুছিয়ে রাখত, সেখানে তার ফেলে যাওয়া পুরনো সব জামা কাপড়, এমনকি তার ব্যবহৃত একটা তোয়ালেও পর্যন্ত সযত্নে ভাঁজ করে রাখা। দিশার চোখের বাঁধ ভেঙে গেল এরপরেই। পেছন থেকে ওসমানের ধরা গলা ভেসে আসে, ভেবেছিলাম যদি কোনোদিন ফিরে এসে নিজের ফেলে যাওয়া জিনিসপত্রগুলো চাও, তখন কি দেব, তাই গুছিয়ে রেখেছিলাম। তুমি অন্য কিছু ভেবো না দিশা, আমি তোমাকে আটকাবো না। আমি এক পঙ্গু মুনূর্ষু মানুষ। তোমার সেই চমৎকার পৃথিবীতে হস্তক্ষেপ করার সাধ্য বা সাহস কোনোটিই আমার নেই, বিশ্বাস করো। দিশা আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল সে। যত কঠিন কথা, যত যুক্তি আর পাহাড় সম অভিমান নিয়ে সেই বাড়িতে পা রেখেছিল, সব এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেছে। আলমারির সামনেই ধপ করে বসে পড়ল সে এবং দু হাতে মুখ ঢেকে প্রাণ খুলে কাঁদল পরবর্তী অনেকটা সময়। ওসমান মির্জা খাটের ওপর পাথরের মতো বসে রইলেন। তিনি হাত বাড়িয়ে দিশাকে ধরলেন না, সান্ত্বনাও দিতে এলেন না, কারণ তিনি জানেন এই কান্নার ওপর এখন আর তার কোনো অধিকার নেই। এই মেয়েটার চোখের জল মুছিয়ে দেওয়ার দাবি এখন অন্য কারো। মির্জা বাড়ির অন্য এক প্রান্তে তখন ভিন্ন এক ঝড় বয়ে চলেছে। বাইরের বৃষ্টির শব্দের চেয়েও ধারালো হয়ে বিঁধছে রেহনুমার কণ্ঠস্বর। উমেদ মির্জা জানলার পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। তার ঋজু ভঙ্গিতে এখনও সেই পুরনো আভিজাত্যের দম্ভ লেগে আছে, কিন্তু ভেতরটা যে ঘুণে ধরা কাঠের মতো জীর্ণ তা কেবলই রেহনুমা জানেন। রেহনুমা আর্তনাদ করে উঠে বললেন, এত কিছু হয়ে গেল, ঘরবাড়ি সংসার সব ছারখার হয়ে গেল, তুমি এখনও স্বার্থপরের মতো নিজের ইগো নিয়ে চুপ করে থাকবে? একবার যাবে না ওর সামনে? এক মুহূর্তের জন্য কি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবে না তুমি? উমেদ মির্জা কোনো উত্তর দিলেন না। তার এই মৌনতা রেহনুমার গায়ে আগুনের হলকার মতো এসে বিধে। রেহনুমা উমেদ মির্জার একেবারে সামনাসামনি এসে দাঁড়ালেন। তার চোখের মণি কাঁপছে তীব্র আক্রোশে। উমেদ মির্জার নিস্পৃহ চোখের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, কি আছে তোমার আর? এই মির্জা বাড়ির জৌলুস গেছে, মান মর্যাদা গেছে, একে একে সবাই দূরে সরে গেছে। আজ সব হারিয়েও তোমার এই আকাশচুম্বী অহংকার কি একটুও তুষ্ট হলো না? কেন তুমি এত কঠোর? দিশার কাছে গিয়ে একটাবার নত হলে কি হতো? আমাদের বিকেলের খোঁজ কি ও তোমাকে দিত না? ও আর যাই হোক, ফিরিয়ে দেওয়ার মতো কঠিন না। উমেদ মির্জা ধীরে সুস্থে মাথা ফেরালেন। অদ্ভুত হিমশীতলতা কণ্ঠে জড়িয়ে বিষাক্ত কণ্ঠে বলে উঠলেন, বিকেল যদি ওর মায়ায় রোদকে না ফেলতো, তাহলে আজ আমার সংসারের এই দশা হতো না। সব অনর্থের মূল ওই মেয়েটা। সে আমার সাজানো গোছানো সংসারটাকে বিষিয়ে দিয়েছে, অথচ তুমি বলছো আমি তাকে আবার এই বাড়িতে আমন্ত্রণ জানাবো? রেহনুমা ফেটে পড়লেন এবারে। দীর্ঘদিনের জমানো লাভা যেন আগ্নেয়গিরি হয়ে বেরিয়ে এলো হৃদয় চিরে। তিনি চিৎকার করে উঠলেন, এখনো তুমি সব দোষ ওই মেয়েটার উপর চাপাচ্ছ? ওকেই বলে দিচ্ছ এখনো? নিজের বিবেককে একবারও প্রশ্ন করো না তুমি? উমেদ মির্জা বিচলিত হলেন। যে ৩৫ বছরে যে রেহনুমা কোনোদিন তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস পায়নি, আজ সেই নারী তার মুখের ওপর আঙুল উঁচিয়ে কথা বলছে। রেহনুমার দু চোখে ভয়ের চিহ্ন মাত্র নেই, বরং সেখান থেকে উপচে পড়ছে কেবলই ঘৃণা। রেহনুমা উন্মত্তের মতো ড্রেসিং টেবিলের ওপর রাখা মেডিসিন বক্সটা এক ঝটকায় ফ্লোরে আছাড় দিয়ে ফেলে দিলেন। তীক্ষ্ণ শব্দে কেঁপে উঠল ঘরটা।
হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উমেদ মির্জার বুকের ওপর তর্জনী ঠেকিয়ে বলতে লাগলেন, যে ভাই আর ভাইয়ের বউয়ের জন্য তুমি তোমার ছেলেকে বলি করলে, নিজের কলিজার টুকরোটাকে তিলে তিলে ধ্বংস করলে, তারা কি করেছে শেষ পর্যন্ত? দেখেছো তাদের আসল রূপ? তোমার সেই আপন ভাইয়ের বউ আর মেয়ে মিলে তোমার ছেলেকে তাবিজ কবজ করেছে, কালো জাদু করে ওরে পাগল বানিয়ে ফেলার পায়তারা করেছে। নিজের চোখে দেখেও সব ভুলে গেছো তুমি? উমেদ মির্জা পাথরের মতো দাঁড়িয়ে, কপাল বেয়ে ঘাম নামছে। রেহনুমা থামলেন না, আরও উচ্চস্বরে বললেন, আর তোমার সেই ভাই তো এখন নতুন বিয়ে করে নতুন বউ নিয়ে নতুন সংসার সাজিয়ে মজে আছে। একবারও কি তোমার ফোন দিয়েছে সে? একবারও খোঁজ নিয়েছে তোমার এই ভগ্নদশার? অথচ তাদের খুশির জন্য তুমি দিশার মতো একটা মেয়েকে অপমান করে বের করে দিলে, বিকেলের জীবনটা নরক বানালে। এখনও মানুষ চিনতে পারলে না তুমি? এখনও সেই রক্তের দোহাই দিয়ে নিজেকে অন্ধ করে রাখছো? উমেদ মির্জার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। রেহনুমা শেষবারের মতো কঠিন গলায় বললেন, তোমার এই আত্ম অহংকার তোমাকে আর কত দূর নিয়ে যায় সেটা আমিও দেখব, আর তুমিও দেখবে। মনে রেখো, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন এক ফোঁটা পানি দেওয়ার মতো লোকও তোমার পাশে থাকবে না। ওসমান অন্তত শেষ সময়ে এসে নিজের ভুল বুঝতে পেরেছে। ওসমানের চোখে এখন অনুশোচনা আছে, কিন্তু তুমি এই পাথরের অহংকার নিয়েই কবরে যাবে। কোনোদিন বুঝতে শিখবে না যে ভালোবাসা শাসন দিয়ে জেতা যায় না। বলেই রেহনুমা ঝড়ের বেগে বেরিয়ে গেলেন ঘর থেকে। দড়াম করে দরজা লাগানোর শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল যেন। উমেদ মির্জা নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে রইলেন একা একা। পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ঔষধের শিশি আর ভাঙা কাঁচের টুকরো যেন তার জীবনেরই বিধ্বস্ত প্রতিচ্ছবি। বাইরের অবিশ্রান্ত বৃষ্টির শব্দ ছাপিয়ে তার কানের কাছে রেহনুমার প্রতিটি কথা হাতুড়ির মতো বাজতে লাগল। তিনি হঠাৎই অনুভব করলেন, এই বিশাল রাজপ্রাসাদ তুল্য বাড়িতে তিনি আসলে পৃথিবীর সবচাইতে নিঃসঙ্গ এক কয়েদি। দরজার ওপাশে সংসারের ব্যস্ততা, কাপডিশের মৃদু টুংটাং শব্দ ক্রমেই মিলিয়ে গিয়ে সেখানে এক অখণ্ড নীরবতা জেঁকে বসল। ঘরের ভেতর আবঝা আলো আধালি। রেহনুমা বেগম চলে যাওয়ার সময়ে দরজাটা আলতো করে ভেজিয়ে দিয়ে গেছেন, যেন দীর্ঘদিনের জমে থাকা পাহাড় সমান অভিমান গলানোর জন্য এই দুই মানুষের কিছুটা ব্যক্তিগত সময়ের প্রয়োজন। দিশা নিজেকে সামলে নিয়ে আবার বসেছে। পাশে ওসমান মির্জা আজ শোয়া হয়ে বসা, পিঠের পিছনে একটা বালিশ লম্বা করে টেনে দেওয়া হেডবোর্ডের সঙ্গে। মাঝে আইরিন এক দফা চা দিয়ে গিয়েছিলেন, সেই চায়ের ধোঁয়া কখন মিলিয়ে গেছে হিমের মতো ঠান্ডা ঘরে কেউ খেয়াল করেনি। দিশা ভাঙা গলায় ভেজা ভারী স্বরে বলল, আসবার আগে খুব করে হিসেব কষেছিলাম, তোমার ওপর কত কত অভিযোগ জমা। ভেবেছিলাম আজ সব কড়াই গণ্ডায় উসুল করে নেব। ওসমান মির্জা সশবস্ত হয়ে তাকালেন না, বরং দৃষ্টি মেঝের কার্পেটে নিবদ্ধ রেখে অপরাধীর সুরে শুধালেন, তারপর কত পেলে সেই হিসেবে? শাস্তি পাওনা এখনো কতটা বাকি? দিশা একটা দীর্ঘশ্বাস গোপন করে মৃদু স্বরে বলল, নেই, সব হিসেব কেমন ফুরিয়ে গেছে, শূন্য খাতা নিয়ে বসে আছি। সে সরাসরি ওসমান মির্জার ঝাপসা হয়ে আসা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওসমান। ওসমান মির্জা স্তব্ধ হয়ে গেলেন। এই একটিমাত্র বাক্যের জন্য সম্ভবত তিনি গত কয়েকটা সূর্যোদয় ধরে অপেক্ষা করেছিলেন। তার মনে হলো বুকের ভেতর পাথর হয়ে চেপে থাকা একটা বিশাল ভার হঠাৎ করেই হালকা হয়ে গেল। কিন্তু এই ক্ষমার আনন্দ উপভোগ করার মতো শক্তিও আর অবশিষ্ট নেই। তিনি শুধু অপলক চেয়ে রইলেন, বিস্ময় আর কৃতজ্ঞতা মেশানো একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে। দিশা পকেট থেকে ফোন বের করে, হাতটা সামান্য কাঁপছে তার। একটা ভিডিও কল করলো অন্য প্রান্তে। ওসমান মির্জা জানেন না ওপাশে কে, তবুও তার বুকের ভেতরটা আচমকা ঢিপ ঢিপ করে ওঠে। এ তো রক্তের টান। অবচেতন মন ঠিকই টের পাচ্ছে ওপাশ থেকে কে সাড়া দিতে যাচ্ছে। বৃদ্ধের শিরদাঁড়া দিয়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। কয়েক মুহূর্ত যেন কয়েকটা অনন্তকাল। রিং হয়ে যাচ্ছে। ওপাশে থম ধরা নীরবতা ভেঙে অবশেষে ফোনটা রিসিভ হলো। ফোনের স্পিকারে ভেসে এলো ঘুম জড়ানো সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মা? মুহূর্তের মধ্যে নুয়ে পড়া ওসমান মির্জার শিরদাঁড়া খাড়া হয়ে গেল। এই যে তার সেই আদরের মেয়ে, যাকে তিনি বছরের পর বছর অবহেলা করেছেন, দূরে ঠেলে দিয়েছেন। কিন্তু অপরাধে জর্জরিত হয়ে সেই কণ্ঠস্বর শোনার পর একজন পিতার শরীরে যে বিদ্যুৎ খেলে যায় তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তার বুকের খাঁচার ভেতর হৃৎপিণ্ডটা পাগলের মতো আছাড় খেতে লাগলো বুঝি। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল প্রথম তপ্ত অশ্রুবিন্দু। দিশা ফোনের ক্যামেরাটা ধীরলয়ে ওসমান মির্জার দিকে ঘুরিয়ে দিল। ওপাশে বিকেলের সম্ভবত তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল, কিন্তু স্ক্রিনে বাবার মুখটা দেখা মাত্র তার সেই তন্দ্রা এক নিমেষে কর্পূরের মতো হাওয়ায় উড়ে যায়। ওপাশ থেকে ধর্মর করে উঠে বসার শব্দ পাওয়া গেল।
রুদ্ধ কাপা কাপা গলায় অস্ফুটে ডাকল, বাবা। ওসমান মির্জা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দীর্ঘদিনের শক্ত খোলসটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। তার সেই দাপুটে কণ্ঠস্বর আজ আর্তনাদে পরিণত হয়েছে। কাঁপতে কাঁপতে নিজের 2 হাত এক করে বিকেলের উদ্দেশ্যে জোর করলেন, ক্ষমা প্রার্থনার ভঙ্গিতাতে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু 2 চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু নামছে। গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নায় তিনি যেন বোবা হয়ে গেছেন। ওপাশ থেকে বিকেল অস্থির তখন, তার চোখও বন্যায় প্লাবিত। সে চেঁচিয়ে বলতে লাগলো ক্রমান্বয়ে, কি হয়েছে বাবা? তুমি কাঁদছো কেন? বাবা তাকাও আমার দিকে, কি হয়েছে তোমার? তুমি আমার কাছে মাফ চাইছো কেন? তুমি যে আমার বড়, তুমি আমার বাবা, আমি তো তোমার ছোট্ট মেয়েটা, আমার কাছে কেন হাত পাচ্ছ? কিসের অপরাধ তোমার? না বাবা না, হাত নামাও বলছি, তুমি আমার কাছে কেন নত হবে? বিকেলের প্রতিটি কথা তীরের মতো বৃদ্ধের বুকে এসে বিঁধে। তার কান্নার বেগ আরও বেড়ে গেল। তিনি হাত নামালেন না, বরং আরও জোরে নিজের আঙুলগুলো চেপে ধরলেন। এই ক্ষমাটুকু পাওয়ার জন্যই বুঝি তিনি আজ অবধি বেঁচে ছিলেন, এমনটাই বারবার মনে হচ্ছিল তার। কিন্তু অতিরিক্ত উত্তেজনা আর কান্নায় হঠাৎ করেই ওসমান মির্জার শ্বাস প্রশ্বাসে টান পড়ে। তার ফ্যাকাশে ঠোঁট দুটো নীল হয়ে আসতে লাগল। বুকের খাঁচাটা অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। দিশা আতঙ্কিত হয়। মানুষটার চোখের তারা স্থির হয়ে আসছে, কিন্তু কান্না থামছে না, লক্ষণ ভালো ঠেকে না। সে তড়িঘড়ি ফোনটা সরিয়ে বিকেলকে বলে, পরে ফোন ব্যাক করছি। প্রত্যুত্তরে বিকেল কিছু একটা বলতে নেয়, দিশা তার আগেই ফোন কাটে। 2 হাতে ওসমান মির্জাকে ধরে উৎকণ্ঠিত গলায় বলে ওঠে, ওসমান, ওসমান, বেশি খারাপ লাগছে? ওসমান। ওসমান মির্জার চোখ টকটকে লাল, শরীর থরথর করে কাঁপছে। সিলিংয়ের দিকে চেয়ে তিনি কাত হয়ে পড়েন বিছানার ওপর। এত ভার দিশা সামলাতে পারে না। অস্ফুটে উচ্চারণ করেন, পানি। দিশা ঝড়ের বেগে ছুটে যায় পানি আনতে। 1 মগ পানি নিয়ে ফিরে আসে বিদ্যুতের গতিতে। তার ছোটাছুটি দেখে আইরিন, রেহনুমা সহ মিশিও ছুটে আসে এবং অবাক বিস্ময়ে আবিষ্কার করে ঘরটা নিস্তব্ধতায় মোড়ানো। দিশা কাপা গলায় ডাকে, ওসমান, পানি খাবে না? কোনো সাড়া নেই। বৃদ্ধের চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে আর কোনো অশ্রু ফোঁটা নেই, নেই কোনো আকুতি। অদ্ভুত একটা প্রশান্তি খোলা 2 চোখের দৃষ্টিতে লেপ্টে আছে। দেখলে মনে হয় তিনি যে উত্তরটা খুঁজতে বেরিয়েছিলেন তা পেয়ে গেছেন শেষমেশ, আর তাই যাত্রাপথ সমাপ্ত ঘোষণা হলো। দিশার হাত থেকে পানির মগটা মেঝেতে পড়ে যায়। ঝনঝন শব্দ উঠলেও কাজ ভাঙল না, কিন্তু দিশার ভেতরটা টুকরো টুকরো হয়ে চুরমার হয়ে পড়ে। বুঝতে আর বাকি রইল না, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে অবশেষে। মানুষটার আত্মা যেন এতক্ষণ ধরে আটকে ছিল এই জীর্ণ দেহের খাঁচায়, শুধু মেয়েটার মুখে একবার বাবা ডাক শোনার জন্য। সেই শেষ পাওনাটা এবার বুঝু শোধ হয়ে গেছে, তাই নিঃশব্দে পাড়ি জমিয়েছেন তিনি এক অনন্ত না ফেরার দেশে। বিছানায় নুয়ে পড়া নিথর দেহটার দিকে তাকিয়ে দিশার মনে হয় জীবনের সব হিসেব শেষ মুহূর্তে এসে এভাবেই মিলে যায় বোধহয়। ক্ষমা কিংবা ভালোবাসার একটুখানি ছোঁয়া পেলে মানুষ মৃত্যুকেও অতিক্রম করে, অমর হয়ে রয় স্মৃতির ভেতরে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এবার আগের চেয়েও বেশি তীব্র, বেশি বেদনা ভেজা। অভিশপ্ত মির্জা বাড়ির আকাশে শোকের মেঘ যেন স্থায়ী বসতি গেড়েছে। একটা ঝড় থামতে না থামতেই আর একটা কালবৈশাখী এসে তছনছ করে দিয়ে যায় সব। ওসমান মির্জার চিরবিদায়ে আইরিন বেগম আজ দিশেহারা, হাত পা ছুড়ে জনমের কান্না কাঁদছেন তিনি। পাশে দাঁড়িয়ে রেহনুমাও শাড়ির আঁচলে বারবার চোখ মুছছেন, কিন্তু এই হাহাকারের মাঝেও উমেদ মির্জা পাথুরে মূর্তির মতো স্থির কেবল। মানুষটা ঠিক কোন ধাতুতে গড়া তা কারো জানা নেই। ভাইয়ের মৃত্যুতেও তার চোখে এক ফোঁটা অশ্রুকণা নেই, মুখে নেই কোনো বিলাপের সুর। নির্বিকার, নিট্টল, যেন কিছুই ঘটেনি, অথবা এ নিত্য নৈমিত্তিক ব্যাপার। রেহনুমা ঘরের ভিতর ঢুকে রাগের মাথায় টিভির রিমোটটা আঁচড়ে ভেঙে ফেললেন। উমেদ মির্জার এই অতি প্রাকৃত শান্ত ভাব তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে। ক্ষোভে ফেটে পড়ে তিনি শুধালেন, আপনি কি আদতে মানুষ, নাকি রক্তমাংসের আড়ালে শুধুই পাথর একটা? উমেদ মির্জা একটুও নড়লেন না। অতিশয় নির্লিপ্ত কণ্ঠে বললেন, ঠিক কি করলে তোমার মনে হবে আমি মানুষ? তোমাদের মতো হাত পা ছুড়ে ন্যাকামি কান্না কাঁদলে? রেহনুমা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তীব্র ধিক্কারের সহিত বললেন, আমরা না হয় ন্যাকামিই করছি, কিন্তু আপনার কি ন্যূনতম বেদনাবোধ নেই? নিজের আপন ভাই মারা গেল, আর আপনি এইভাবে কথা বলছেন? উমেদ মির্জা মুখ তুললেন। লোকটার কণ্ঠস্বর জমাট বাঁধা বরফের চেয়েও শীতল। ধীরলয়ে বললেন, মরে গেছে, বেঁচেছে, বেচারার কষ্ট ফুরিয়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারত? এই নিষ্ঠুর সত্যের ধাক্কায় রেহনুমা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়েন। এমন অমানবিক উত্তর তার কল্পনারও বাইরে ছিল।
রাগে আর ঘেন্নায় ড্রেসিং টেবিলের উপর রাখা সব কিছু সপাটে মাটিতে ফেলে দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এই অনুভূতিহীন মানুষের সঙ্গে তর্ক করাও অরণ্যের রোদন। তার চেয়ে দিশাকে ধরা যাক বরং। বিকেলকে এই বাড়িতে ফিরিয়ে এনে এই বাড়ির সকলকে অভিশাপ মুক্ত করার একমাত্র মাধ্যম দিশাই। তাকে হারানো মানে রেহনুমার আশার প্রদীপের শেষ আলোটুকুও হারিয়ে ফেলা। ছাদের এই দক্ষিণ কোণটা অদ্ভুতভাবে নির্জন। রেলিংয়ের একপাশে শ্যাওলা ধরা দেওয়াল আর অন্য পাশে বিশাল আকাশ। এই শূন্যতাটুকুই ছিল ওসমানের বড্ড প্রিয়। মানুষটা যখনই খুব অস্থির হতো, যখনই জীবনের জটিল অঙ্কগুলো মেলাতে না পেরে হাঁপিয়ে উঠত, তখনই এসে দাঁড়াতো এই নির্জনতায়। দিশার কানে আজও ওসমানের সেই গম্ভীর কণ্ঠস্বর বাজে, জানো দিশা, এখানে দাঁড়ালে বুকের ভেতরের পাথরটা কেমন যেন হালকা হয়ে যায়, চারপাশের কোলাহল ছাপিয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে মনে। স্মৃতির সিন্ধুকে ধুলো পড়া একটা রাত হঠাৎ দিশার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভরা জ্যোৎস্না সেদিন আকাশ চিরে চুইয়ে পড়ছিল শহরের ছাদে। ওসমান হঠাৎই মাঝরাতে ঘুম থেকে টেনে তুলেছিল তাকে। দিশা বিরক্ত হয়ে কপালে ভাঁজ ফেলে বলেছিল, বাচ্চাদের মতো এই নাটক করার বয়স কি আমাদের আছে ওসমান? ছাড়ো তো, ঘুমাতে দাও। ওসমান সেদিন রাগ করেনি, বরং ম্লান হেসে বলেছিলেন, আমি এখানে চাঁদের আলোয় বিলাসিতা করতে আসিনি দিশা। এই জায়গাটা আমার বড় আপন, বড় নির্ভার। আজ আমার মনটা বড্ড ভালো নেই, তাই তোমাকে একটু পাশে চাইলাম। দিশা তখন বোঝেনি নিছক এক টুকরো ছাদ কিভাবে একটা মানুষের সবটুকু আশ্রয় হয়ে উঠতে পারে। আজ ওসমান মির্জা নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই শূন্যতা আর এই ছাদটুকু রয়ে গেছে। দীর্ঘশ্বাসে বুক চিরে যায় মেয়েটার। ওসমানের সঙ্গে কাটানো তিক্ত ঝগড়া, অভিমান আর রুক্ষ স্মৃতিগুলো আজ কেন জানি ফিকে হয়ে আসছে। রয়ে গেছে শুধু এক পশলা নরম রোদ্দুরের মতো কিছু সোনালি মুহূর্ত। মানুষ চলে গেলে বুঝি তার সমস্ত বিষাদ সাথে করে নিয়ে যায়, আর ফেলে রেখে যায় কেবল মায়া। দিশা শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকালো, ভাবল ওই অসীম নীলের কোথাও থেকে কি ওসমান তাকে দেখছেন। হঠাৎ হাতের মুঠোয় থাকা ফোনটা কেঁপে উঠতেই দিশা শিউরে ওঠে। সম্বিত ফিরে পেয়ে দেখল স্ক্রিনে শফিক নামটা জ্বলছে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, তোমাকে হোয়াটসঅ্যাপ করছি, সিন করছো না যে? নেট নেই শফিক। ওহ, ওদিকের খবর কি? সব গুছিয়ে এনেছে? এখন গোসল করানো হচ্ছে, মাভীবের পর জানাজা। দিশার কণ্ঠস্বর বুঝে আসে। শফিক কিছুক্ষণ নীরব থেকে অত্যন্ত কোমল স্বরে বললেন, তুমি কি দাফন শেষ করে একবারে আসবে? তাহলে আমি বরং রাতের রান্নাটা সেরে ফেলি। দিশার চোখের কোণে ডলমল করে উঠল জল। এই মানুষটা কেন এত বেশি জেন্টেল? কে তাকে শিখিয়েছিল এতটা মায়াবী হতে? না জানি তার প্রথম স্ত্রী কতটা ভাগ্যবতী ছিলেন। তাকে হয়তো এর চেয়েও বেশি শ্রদ্ধা আর ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতেন শফিক। দিশা ধরা গলায় উত্তর দিল, না শফিক, আমি জানাজা শেষেই চলে আসব, আমি এখানে থাকব না। অভয় দিয়ে বললেন, তুমি চাইলে থাকতে পারো দিশা। যে চলে গেছে তাকে নিয়ে আমার মনে কোনো দ্বিধা বা সংকীর্ণতা নেই। সে তোমার অতীত ছিল, তার সম্মান আমার কাছেও অনেক। না, আমি থাকব না, আমার হাত পা কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে, আমি চলে আসতে চাই। ঠিক আছে, আমি আসছি, আমি এখনই আসছি তোমাকে নিতে। ফোনটা রেখে দিশা আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে হাউমাউ শব্দে কেঁদে ফেলে। শোক প্রকাশে কান্নাটা বেরিয়ে আসেনি, বরং একটা নীরব মুক্তির সাক্ষী স্বরূপ এতদিনকার জমানো কান্নাটা প্রকট হয়ে বেরিয়ে আসছে। এই এতগুলো বছর বুকের গহীনে যা কিছু পাথর হয়ে জমেছিল, কান্নার স্রোতে তা গলে গলে বের হয়ে যাচ্ছে। দিশা বুঝে পারছে ওসমানের জন্য জমা থাকা সবটুকু অভিযোগ, অভিমান আজ ওই নীল দিগন্তে পাড়ি জমিয়েছে, যেখানে সব হিসাব নিকাশের ঊর্ধ্বে মানুষ কেবলই শান্তি খুঁজে পায়। বাতাসে মাগরিবের আজানের প্রতিধ্বনি ভেসে আসে। এরই মাঝে দিশার হাতের ফোনটা আবারও সজাগ হয়ে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা অচেনা বিদেশি নম্বরটি দেখে তার বুঝতে বাকি রয় না ওপাশ থেকে কে ফোন করেছে। নিজের ভেতরের অস্থিরতাটুকু গলার স্বরে আড়াল করে সে ফোনটা ধরে। ওপাশ থেকে কোনো কথা আসার আগেই দিশা স্বাভাবিক হওয়ার অভিনয় করে বলে, হ্যালো, আরে আমার ফোনের নেট শেষ হয়ে গিয়েছিল রে, তাই অনলাইনে পাচ্ছিস না। ওপাশ থেকে বিকেল স্বাভাবিকতার কোনো ধার ধারে না। কান্নায় ভিজে ভারী হয়ে আসা কণ্ঠে মেয়েটা শুধায়, আমি এত দুর্ভাগা কেন মা? জীবনের শেষ বেলায় আমি কি একবারও তাকে স্পর্শ করতে পারবো না? একটুখানি ছুঁয়ে দেখার সুযোগও কি হবে না আমার? বিকেলের আর্তনাদে দিশার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাতৃত্বের এক অসীম ধৈর্যে নিজেকে সামলে নিয়ে সে কথা ছুড়ে দেয়, ভাগ্য কখনো একা একা ভালো বা মন্দ হয় না রে। ভাগ্য যিনি লিখেছেন, এ কেবল তার ওপর তোর বিশ্বাসের এক কঠিন পরীক্ষা। তোর ললাটে হয়তো এটাই লেখা ছিল, মেনে নে মা, মেনে নেওয়াই শান্তি। আমার খুব কষ্ট হচ্ছে মা, বড় বেশি কষ্ট হচ্ছে,
বিকেলের কণ্ঠস্বর বুঝে আসে। এখানে এসে এই মৃতদেহের পাশে দাঁড়ালে কি তোর কষ্ট খুব কমে যেত? দিশার প্রশ্নে শূন্যতা ঝরে পড়ে। বিকেল ওপাশে স্তব্ধ হয়ে রইল। দিশা আবারও বলতে শুরু করে, বরং শুকরিয়া আদায় কর। সৃষ্টিকর্তা অন্তত তোর বাবাকে ক্ষমা চাওয়ার সুযোগটুকু দিয়েছিলেন রে। দুনিয়ায় কত মানুষ তো ক্ষমা চাইবার সময়টুকু পায় না রে। বিকেল নাক টেনে অস্ফুট স্বরে বিড়বিড় করে, তুমি কি এখনও ওই বাড়িতেই আছো মা? সবাই কি খুব কাঁদছে? বাড়ির একজন চলে গেলে কাঁদাটাই তো স্বাভাবিক, তাই না? বিকেল আবারও মৌন হয়। তার মনের গহীনে একজনের কথা জিজ্ঞেস করার তীব্র আকুলতা জেগেছে, অথচ একটা অদ্ভুত জড়তার সংকোচ তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল। নামটা বারবার ঠোঁটের ডগায় এসেও হারিয়ে যাচ্ছে। কিন্তু দিশা তো মা, সন্তানের না বলা কথাগুলো যে তার হৃদয়ে প্রতিধ্বনি তোলে। দিশা সামান্য ম্লান হেসে অনুচ্চ স্বরে যোগ করল, সেও কেঁদেছে রে। বিকেল স্তব্ধ হয়ে গেল। এই নিস্তব্ধতা কয়েক মুহূর্তের জন্য সময়কে থামিয়ে দেয়। কোনো প্রতিউত্তর খুঁজে না পেয়ে সে আবারও মৌনতাকেই বেছে নেয়। দিশা সেই নীরবতা ভেঙে পূর্ণতা দিল নিজের অসম্পূর্ণ বাক্যে, তোর জন্য কেঁদেছে। আমার জন্য? বিকেলের কণ্ঠে বিস্ময় আর অবিশ্বাস আছড়ে পড়ে। নিজের জীবনে এর আগে কখনো সে এতটা অবাক হয়েছে কিনা তা মনে করতে পারল না। যেদিন রোদ্দুর আর তৃপ্তি একসাথে বিদেশে পাড়ি জমিয়েছিল, সেদিনও বুঝি এতটা চোট লাগেনি মনে। মেয়েটা স্থবির হয়ে গেল। মানুষটা ওর জন্য কাঁদবে কেন? রোদ্দুরের সাথে তো তার কোনো সম্পর্ক নেই, নেই কোনো স্বীকৃত অধিকার। সে তো রোদ্দুরের আপন কেউ নয়, আবার ঠিক পরও নয়। তার জন্য কাঁদবে কেন সেই মানুষটা তবে, যাকে আজন্মের কান্নার সঙ্গী করে দিয়েছে নিজেই? বিকেলের বিস্ময়ে হা হাওয়া ঠোঁটজোলা অজান্তেই বিড়বিড় করে পুনরায়, আমার জন্য? মা! দিশা চোখের পানি মুছে এদিকে, তুই দেশে আসবি? চমকের পারদ যেন পারদস্তম্ভ ছাড়িয়ে ঊর্ধ্বমুখী। যেই মানুষটি তাকে পরবাসের খাঁচায় বন্দি করে রেখেছিল, যার কারণে নিজ ভূমে ফেরার পথ ছিল রুদ্ধ, আজ সেই মানুষটি তাকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। বিকেলের কানে কথাগুলো অশরীরী কোনো সুরের মতো বাজে। এটা কি তবে স্বপ্ন? কোনো বিভ্রাম? হয়তো সে এখনও ঘুমের অতল গহ্বরে নিমজ্জিত, যেখানে অসম্ভবগুলো ডানা মেলে। বিকেলের স্তব্ধতা ভেঙে দিশার কণ্ঠস্বর ভেসে আসে। অস্থির আর অধীর হয়ে বলে, আসবি না রে? সম্বিত ফিরে পায় মেয়েটা। নিজের অবচেতন মনকে প্রশ্ন করার বদলে সরাসরি জিজ্ঞেস করে বসে, এটা কি স্বপ্ন? ফোনের ওপাশে দিশার ঠোঁটে হাসি ফুটে ওঠে সামান্য। সে কোমল স্বরে বলে, তাই মনে কর। এবার বল, আসবি কবে? বিকেলের কণ্ঠে একরাশ সংশয়। আশাটা কি খুব প্রয়োজন মা? খুব প্রয়োজন। দিশার কণ্ঠে হাহাকার ঝরে পড়ল। এখানে একটা ডানা ভাঙা পাখি যন্ত্রণায় ছটপট করছে। তার ক্ষতের একমাত্র উপশম শুধু তোর কাছেই আছে। তুই না এলে সেই পাখিটা যদি চিরতরে ডানা ঝাপটানো থামিয়ে দেয়। কথাটা বিকেলের আত্মাকে কাঁপিয়ে দিয়ে গেল। সব ভুলে অজানা আতঙ্কে সে চিৎকার করে ওঠে, না, কোথাও যাবে না কেউ। পরমুহূর্তেই তার ভেতরটা অস্থির হয়ে উঠল, যেন এখনই কোনো জাদুমন্ত্রে সে দিগন্ত পাড়ি দিয়ে পৌঁছে যাবে প্রিয়জনের কাছে। ব্যাকুল স্বরে আওরে, আসবো আমি, আসবো, আমাকে একটু সময় দাও। সময় আছে রে, এখনো দেরি হয়ে যায়নি, তুই দ্রুত আয়। ওপাশ থেকে লাইনটা কেটে যায়। বিকেলের শরীরে উন্মাদনার দোলা। সে হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানা ছেড়ে আলমারি হাঁটরায়। চোখের সামনে যা পায়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কাপড় চোপড় হড়বড় করে সুটকেসে ভরতে থাকে। ঘোরের মাথায় সে ঘোরের স্লিপার জুতো, বিছানার চাদর, এমনকি একটা স্ট্রবেরি আকৃতির নরম বালিশও ঢুকিয়ে দেয় ব্যাগে। হঠাৎ সেই ঘোরের জাল ছিঁড়ে যায়। দরজার কাছে তাকিয়ে দেখে এক ক্ষুদে মানবী স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শ্যামা আজ অন্য ঘরে একা শুয়েছিল নিজের ইচ্ছেতেই, কিন্তু কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে বিকেল টেরই পায়নি। মেয়েটার পুরো শরীর ঘামে ভিজে জবজব। হাঁটু গেড়ে বিছানায় বসে জিজ্ঞেস করল, তুমি কি দেখছো তুমি? শ্যামা গুটি গুটি পায়ে এগিয়ে আসে। তার চোখে মুখে অদ্ভুত গাম্ভীর্য মাখানো। শান্ত স্বরে সে তালিকা মেলায়, তুমি 2 জোড়া জুতো, চাদর, পাপোশ আর বাথরুমের ব্রাশ ব্যাগে ভরেছ। বিকেল আকাশ থেকে পড়ে। সে কি, না তো। তারপর ব্যাগ খুলে দেখল সত্যিই তাই। এক গাদা আবর্জনার মতো অদরকারি জিনিসে ব্যাগটা ঠাসা। শ্যামা ধীর স্থিরভাবে বিছানায় উঠে বসে। তার ছোট্ট মুখটায় গভীর প্রশ্ন, তুমি কি চিন্তিত? বিকেল ক্লান্তিতে বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে 2 হাতে মুখ ঢাকে। তার রুদ্ধ কণ্ঠ থেকে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। বুঝতে পারছি না রে, জীবনে এমন কিছু ঘটছে যা আমি কোনো দিন কল্পনা করিনি। শ্যামার ছোট্ট ঠোঁটে বড়দের মতো প্রজ্ঞা জড়িয়ে। জীবন কি সবসময় আমাদের ভাবনা মতো চলে? চলে না তো। বিকেল বিস্ময়ে মুখ ঘোরালো এই ক্ষুদে দার্শনিকের দিকে। শ্যামা থামে না। সে নিজের জীবনের ক্ষতগুলো অনায়াস ভঙ্গিতে মেলে ধরে। বলে চলে, আমিও তো ভাবিনি আমার বাবা মা আমাকে ফেলে দিয়ে চলে যাবে, কিন্তু তারা তো গেছে। আমি সেটা মেনে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করছি তো। বিকেলের ভ্রু কুঁচকে যায়, বুকটা ধক করে ওঠে। ফেলে দিয়েছে ইচ্ছে করে? শ্যামা আলতো করে ঘাড় নাড়ল।
কিন্তু কেন? কারণ আমি আমার বাবার নিজের মেয়ে নই। বিকেলের মনে হয় একটা তপ্ত বিদ্যুৎ তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেছে। এইটুকু একটা মেয়ে, অথচ কি অবলীলায় বুক ফাটানো সত্যিটা বলে দিল। চোখে অশ্রুকণা নেই, কণ্ঠে কোনো অভিযোগ নেই, কেবল একটা হিমশীতল স্তব্ধতা পুরো বদন জুড়ে। শ্যামা বলে চলে, বাবা আমায় কোনোদিন ভালোবাসেনি। মাম্মা বাস্তব অবশ্য, কিন্তু যখন জানলো আমি স্বাভাবিক নই, তখন মাও বদলে গেল। শেষে বাবার কথা মেনে আমাকে একলা ফেলে দিল। কিন্তু জানো, আমি একটুও অবাক হইনি, কারণ আমি জানি আমি যা ভাবব তা কখনো হবে না। সামান্য থেমে পুনরায় যোগ করে, লাইফ মিন্স ম্যাজিক। এখানে সারাক্ষণ ম্যাজিক হয়। একটা আন্টি আমাকে এই কথাটা বলেছিল, আর আমি তা বিশ্বাস করি। এই ম্যাজিকে কখনো তুমি দুঃখ পাবে, কখনো আনন্দ। সবটুকু হাসি মুখে মেনে নেওয়াটাই হলো রিয়েল চ্যালেঞ্জ। বিকেলের ঠোঁট দুটো পাথরের মতো জমে গেল। কোনো শব্দ ফুটল না, কোনো প্রতিবাদ জাগল না, শুধু এক অসীম স্তব্ধতা মেয়েটাকে গ্রাস করে নেয়। এইটুকু একটা মেয়ে, অথচ তার বুকের ভেতর জমাট বেঁধে আছে কতখানি নীল কষ্ট। শ্যামা ধীর পায়ে এগিয়ে আসে। বিকেলের দুগালে নোনা জলের যে দাগ, তা নিজের ছোট্ট হাতের তালু দিয়ে পরম মমতায় মুছে দিল সে। বিকেল আবার নতুন করে চমকে উঠল ওই মায়াবী মুখখানির দিকে তাকিয়ে। শ্যামা ফিসফিস করে বলল, আমি জানি না তোমার সমস্যা কি। আমি তো ছোট মানুষ আন্টি, তোমাকে কী বা বোঝাবো। তবু একটা কথা বলি, তুমি যা সবচাইতে বেশি ভয় করো তারই মুখোমুখি দাঁড়াও একবার। তুমি খুব ভালো। হৃদবাড়ির জোড়াতালি দেওয়া বাঁধ মচমচ করে ভেঙে পড়ল এবারে। সজোরে জড়িয়ে ধরল শ্যামাকে বিকেল। ওইটুকু এক পলকা বুকের ওপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। যে কান্না সে বছরের পর বছর চেপে রেখেছিল, তা আজ প্রলয় হয়ে নেমে এলো বুঝি। বিকেলের কান্নার তোড়ে শ্যামার পাতলা ঠোঁটজোড়া আর কোনো শব্দ উচ্চারণ করে না, কেবল নিঝুম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় একটা মূর্তি হয়ে। আর তার ছোট্ট হাতজোড়া দিয়ে বিকেলের অভিন্যস্ত চুলের মাঝে বিলি কেটে দিতে লাগল। বিকেলের ভীষণ আরাম বোধ হয়। চারপাশের জগৎটা হঠাৎ করেই মিলিয়ে যায়, রেখে যায় শুধু এক টুকরো শান্তি আর এই ছোট্ট মেয়েটির ঐশ্বর্যিক ছোঁয়া। শান্তির সেই ক্ষণস্থায়ী প্রলেপটুকু শুকোনোর আগেই ঝড়ের পূর্বাভাস এলো ফের। মাত্র ঘণ্টাখানেক ব্যবধানে বেজে উঠল ফোন। স্ক্রিনে ভেসে ওঠা অপরিচিত নম্বরটি স্থানীয় থানার। বিকেল ফোন কানে ধরতেই শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেল তার। ওপাশ থেকে জানানো হলো শ্যামার বাবা মায়ের সন্ধান পাওয়া গেছে। যে মা একসময় বিমুখ হয়েছিল, সেই এখন মেয়ের জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। পুলিশ নির্দেশ দিল দ্রুত যেন মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। বিকেল কোনো উত্তর দিল না। হ্যাঁ কিংবা না বলার শক্তিটুকুও যেন হরণ করে নেওয়া হয়েছে তার থেকে। ফোনের যান্ত্রিক নীরবতা ছাপিয়ে নিজের ভেতরের হাহাকার স্পষ্ট হয়ে ওঠে। মেয়েটা স্থবির হয়ে দাঁড়িয়ে রইল মাঝঘরে। তার মনে হলো জীবন তাকে এক অদ্ভুত নিষ্ঠুর রসকতার বৃত্তে বন্দি করে রেখেছে। যা কিছু তার একান্ত প্রিয় হয়ে ওঠে, যা কিছুকে সে নিজের আত্মার অংশ মনে করে আগলে ধরতে চায়, সবই বালির বাঁধের মতো আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে। কেন এমন হয়? কেন বারবার তাকেই এই বিচ্ছেদের দহনে পুড়তে হয়? যে মেয়েটির ছোট্ট হাতের স্পর্শে সে কিছুক্ষণ আগে পরম প্রশান্তি খুঁজে পেয়েছিল, তাকে এখন বিদায় দিতে হবে, এই সত্যটা বিষের মতো নীল হয়ে বিঁধছে তার বুকে। বিদায় জানানো যে কতটা হৃদয় ছেঁড়া কষ্টের, তা কি বিধাতা জানেন না? তবু অদৃষ্টের এ কেমন পরিহাস বারবার। জড়সড় পায়ে ছাদের দরজায় এসে হেলান দিয়ে দাঁড়ালেন তিনি। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন নিশ্চুপে। দিশাকে পেছন দিক থেকে এক দৃষ্টে দেখতে লাগলেন কারণ ছাড়াই। সে যে কথা বলছে তাও শুনলেন রেহনুমা। কথাগুলো গুছিয়ে নিলেন ভেতরে ভেতরে। কিভাবে বলবেন, কি বলবেন। তারপর ধীর পায়ে এগিয়ে দিশার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি। দিশা চমকে পেছন ঘুরে চাইতে গিয়ে পা পিছলে স্লিপ কেটে পড়ার ভঙ্গিমা হলো। রেহনুমার সময় মতো তাকে ধরে সামলে নিলেন। হাত ছাড়িয়ে দিশা অল্প হাসে ধকধক করতে থাকা হৃদযন্ত্র নিয়ে থ্যাংক ইউ বলে উঠল সে। রেহনুমাও অল্প হাসি ছুড়ে দিলেন প্রত্যুত্তরে। ভয় পাইয়ে দিয়েছিলাম? না, মানে ওই হঠাৎ কে এলো দেখতে। দিশা আমতামতা করে। পর মুহূর্তে গলার স্বর বদলে আওড়ায়, গোসল কি শেষ? ডাকতে এসেছেন? রেহনুমা দুই ধারে ঘাড় নাড়লেন। শেষ, কিন্তু ডাকতে আসেনি। তবে চুপ করে রইলেন তিনি। দিশা ফোনের স্ক্রিন জেলে সময় দেখে নিল। 6টা বাজতে 6 মিনিট বাকি। শফিক এসে পড়বে। এখান থেকে বেরোতে হবে। এক দণ্ড মন টিকছে না আর। তাই কথা যা শোনার দ্রুতই শুনতে হবে। হাতে অত সময় নেই। দিশাকে ঘড়িতে নজর আটকাতে দেখে রেহনুমা ছোট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, চলে যাবে? দিশা সম্মিত ফিরে পাওয়া ভঙ্গিতে আকস্মিক মুখ তুলে চেয়ে শুধালো, থাকতে তো আসিনি। আজকের রাতটা আমার হাজব্যান্ড নিতে আসছেন আমায়। কবরের নীরবতা নেমে এলো এরপর। দুজনেই উসখুস করছে ভীষণ।
অথচ দুজনের হৃদয়ের গভীরেই যে নদীর স্রোত বয়ে চলছে তা সমান, একই গতির, একই মোহনায় মিশতে চায়। অবশেষে নীরবতা ভাঙিয়ে দিশা তাড়া কণ্ঠে বলে উঠল, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। রেহনুমা ভেজা চোখে মেয়েটার দিকে তাকালেন। তুমি কি আমায় ক্ষমা করেছ বিশা? জিজ্ঞেস করলেন ভারী স্বরে। দিশা থতমত খেল সামান্য। জড়তা কণ্ঠে বলল, আপনি তো আমার সাথে কিছু করেননি, তাহলে ক্ষমা করার প্রশ্নটা আসছে কেন? আমার স্ত্রী করেছে, সেই হিসেবে আমিও তো দোষী। এগিয়ে এলেন রেহনুমা। দিশার হাত দুটি চেপে ধরে তরঙ্গ কণ্ঠে বললেন, আমি স্ত্রী হয়েও তাকে ন্যায়ের পথে রাখতে পারিনি। তার মান মর্যাদার দাম দিতে দিতে আমি ভুলেই গিয়েছিলাম প্রতিটা মানুষেরই মান মর্যাদা দাম আছে। নিজের সন্তানের পরোয়াও করিনি। যদি করতাম আজকে আমার ছেলেটা এমন পাগল বনে যেত না। দিশা হাত ছাড়িয়ে নিল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ল নাসিকাপথ ভেদ করে। থম ধরা সুরে শুধালো, ভুল বলেননি। আপনি যদি একটু শক্ত হতেন আজ আমার মেয়েটাও। রেহনুমা চোখের পানি মুছলেন শাড়ির আঁচলে। দুইটা জীবন ধ্বংসের দায় কেবল আমার। আমি মাথা পেতে নেই। যা শাস্তি হবে তাও স্বীকার করতে রাজি। শুধু তুমি বিকেলকে এনে দাও, ও এ বাড়িতে পা রাখলেই সব ঠিক হয়ে যাবে, সব কিছু। আমার ছেলেটাকে বাঁচাও প্লিজ। দুহাত জোড়ো করে ধরলেন তিনি। দিশা হতভম্ব, একই সঙ্গে কিংকর্তব্য বিমূঢ়। কি বলবে বুঝতে না পেরে এগিয়ে এসে ওনার জড়ো হাত দুটো চেপে ধরে আলগোছে কণ্ঠে নির্ভরতা মিশিয়ে বলে, ও আসবে, কিন্তু আসার পর সম্পূর্ণ সিদ্ধান্তটাই ওর একার, ব্যক্তিগত। আমি হস্তক্ষেপ করব না, এমনকি আপনিও না, প্লিজ। রেহনুমা মাথা নেড়ে সম্মতি জানালো। দিশা বলল, ওর জীবনটাও কিভাবে কাটাবে, কার সঙ্গে কাটাবে, কোথায় কাটাবে, সব সিদ্ধান্ত কেবলমাত্র ওর। আপনি, আমরা কেউ ওকে জোর করব না। শুধু একবার ওর মুখোমুখি হওয়া দরকার বলেই আমি ওকে আসতে বলেছি। আমার ছেলেটা ওকে ভীষণ ভালোবাসে দিশা। দিশা প্রত্যুত্তর করল না এ কথার। রেহনুমা আবারও চোখের পানি মুছতে লাগলেন। একটা গাড়ির হর্ন ভেসে এলো নিচ থেকে। অচেনা নয়, চেনাই। দিশা সেদিকে চেয়ে বলে উঠল, যাওয়ার সময় হয়েছে, ভালো থাকবেন। আরও অনেক কিছুই বলার ছিল রেহনুমার। অনেক অভিযোগ, অনুযোগ, ক্ষমা, কিন্তু কিচ্ছুই বলা হলো না শেষে। সব কেমন এলোমেলো, অগোছালো, কোথাও এক রত্তির শান্তি নেই যেন। রেহনুমা ধীর পয়ে ছাদ থেকে নিচে নেমে আসলেন খানিক পরে। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে দিশার হাতটা নিবিড়ভাবে আঁকড়ে ধরে ড্রাইভ করছেন শফিক সাহেব। দিশা বড্ড বেশি শান্ত এখন। পরনের শাড়িটা বদলে নিয়েছে। শফিক সাহেব কিছু জিজ্ঞেস না করেও বুঝে নিলেন ওটা হয়তো ও বাড়িতেই ছিল। আসলে বিদায়বেলায় সব কিছু গুছিয়ে নিয়ে বেরোনো যায় না। মানুষ কোথাও থেকে যাওয়ার সময় অবলিয়ায় কিছু ফেলে যায়, নয়তো জিনিসপত্র, নয়তো মায়া, কিংবা এক বুক স্মৃতি। বাইরে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশের মেঘ সরেনি। প্রকৃতি জুড়ে গুমোট ভাব। মনে হচ্ছে ঝড়টা কেবল এই মানুষগুলোর জীবনেই বয়ে যাচ্ছে না, প্রকৃতিও সমান্তালে তার শোকের ভাগিদার হচ্ছে। নীরবতা ভাঙল শ্রীকান্তের কণ্ঠস্বরে। মেঘ হলে মন বিকেলবেলায় একলা যেতাম মেঘের বাড়ি। মেঘ হতো কাশফুলের দুচোখ, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি। গাড়ির মৃদু ভলিউমে গানের সুরটা দিশার ধ্যানে হানা দিল। ও ঘোর কাটিয়ে শফিকের দিকে তাকিয়ে এক চিলুটে মিষ্টি হাসি ছুড়ে দেয় শফিক সাহেবকে। শফিক সাহেবও প্রত্যুত্তরে হাসলেন। আলতো করে জানতে চাইলেন, কোথাও দাঁড়াবো? দিশা খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল, কেন? মাথার ওপর মেঘ নিয়ে পথ চলতে আনন্দ লাগে। এমন আবহাওয়ায় ছোট ফুচকা কিংবা একটা হাওয়াই মিঠাই মন্দ হয় না। তবে 10 টাকার বাদাম খাওয়ার মতো ধৈর্য বোধহয় এই মুহূর্তে হবে না। সারাক্ষণ মনে হবে এই বুঝি বৃষ্টি নামল। দিশার চোখে মুখে একরাশ বিস্ময়। অবাক হয়ে বলল, বাপরে, তুমি তো পুরোই কবি হয়ে গেলে দেখছি। পাশে এমন সুন্দরী থাকলে কবি না হয়ে উপায় আছে বলো? শফিকের চটজলদি উত্তর। দিশা হেসে গড়িয়ে পড়ল শফিকের কাঁধে। আরও নিবিড়ভাবে চেপে বসল তার বাহু ধরে। কিন্তু পরক্ষণেই হাসির রেশটুকু মিলিয়ে গিয়ে কণ্ঠটা ভারী হয়ে এলো তার। আনমনা হয়ে শুধালো, কেন যেন খুব মন খারাপ লাগছে শফিক। শফিক শান্ত স্বরে বললেন, হওয়াটাই স্বাভাবিক। মন খারাপের চেয়েও বেশি হচ্ছে চিন্তা। দিশার কণ্ঠে অনিশ্চয়তার সুর। শফিক আশ্বস্ত করলেন, তোমার মেয়ে কতটা শক্ত তুমি জানো না। ও পারবে তো সবটা সামলাতে। আবার যদি আবেগ আর পরিস্থিতির চাপে হাবুডুবু খায়, খাবে না। আগে ওর সঙ্গে তুমি একা ছিলে, এখন তো আমি পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। দিশা যেন এক টুকরো ভরসা খুঁজে পেল। শফিকের বাহুতে পরম আবেশে মাথা এলিয়ে দিয়ে বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে রইল। গাড়ি এগিয়ে চলছে তার আপন ছন্দে। গানের সুরগুলো কানে ভেসে এসে সোজা হৃদয়ে কড়া নাড়ছে। একসময় দিশাও সুর মেলালো সেই গানের সাথে। মন খারাপের মেঘের গায়ে আঁকছে আকাশ একলা ছবি। মেঘ থেকে মেঘ, শব্দে সুরে, গল্প সবই যন্ত্রণারী। কানাডার আলবার্টা প্রদেশের ব্যানফ শহরটা ছবির মতোই সুন্দর।
যদিও এই মুহূর্তে বিকেলের চোখে সেই সৌন্দর্যের কানাকড়িও ধরা পড়ছে না। ব্যানফ পুলিশ স্টেশনের ভিতরটা বাইরের কনকনে ঠান্ডার চেয়েও আরও বেশি শীতল মনে হচ্ছে ওর কাছে। করিডোরগুলো অতিরিক্ত পরিষ্কার, ছিমছাম আর পেশাদারিত্বে মোড়া। কাঁচের ওপারে রকি মাউন্টেনের বরফ শুভ্র চূড়া দেখা যাচ্ছে। স্টেশনের ভিতরে যান্ত্রিক নীরবতা, মাঝে মধ্যে কেবল কোনো অফিসারের বুটের শব্দ কিংবা দূর থেকে ভেসে আসা ওয়্যারলেসের অস্পষ্ট ঘড়ঘড়ানি এই নীরবতা ভাঙছে। অপেক্ষমান কক্ষের কাঠের বেঞ্চটাতে পাশাপাশি বসে আছে বিকেল আর শ্যামা। 10 মিনিট পার হয়ে গেছে, তবুও মনে হয় সময় বুঝি স্থির। শ্যামা বড় বেশি স্তব্ধ। ওর কোলের ওপর সযত্নে একটা উজ্জ্বল হলুদ রঙের স্মাইলি ফেস ডল, অদ্ভুত বৈপরীত্য। প্লাস্টিকের পুতুলটার মুখে চিরস্থায়ী এক চিলেতে হাসি, অথচ যে মেয়েটা ওটাকে আঁকড়ে ধরে আছে তার চোখে মুখে রাজ্যের অন্ধকার। পুতুলটা বিকেলের ছিল, নিতান্তই খেয়ালের বশে কেনা, অথচ আজ সেটা শ্যামার অবুঝ হৃদয়ের শেষ আশ্রয় হয়ে উঠেছে মনে হয়। স্টেশনে আসার আগে বিকেল বলেছিল, পুতুলটা বাসায় রেখে যাই। শ্যামা শোনেনি। জেদ নিয়ে ওটাকে বুকের সাথে লেপ্টে রেখেছে সে, যেন এই নিষ্প্রাণ পুতুলটাই ওর একমাত্র চেনা জগৎ। বিকেল আর চোখে শ্যামার দিকে তাকালো। মেয়েটার ছোট ছোট আঙুলগুলো পুতুলটাকে এমনভাবে জাপটে ধরে আছে যেন একটু আলগা করলেই সবটুকু মায়া হাতছাড়া হয়ে যাবে। বিকেল খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, তোমার কি খুব ভয় করছে শ্যামা? শ্যামা পলক নীল চোখে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে ধীরে ধীরে দুদিকে মাথা নাড়ল, যার অর্থ না। কিন্তু আমার কেন যেন খুব ভয় করছে। দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ল বুক চিরে। বড় বড় চোখ মেলে চাইল ছোট মেয়েটা কথাটা শুনে। পরক্ষণেই নিজের ছোট হাতটা বাড়িয়ে দিয়ে বিকেলের শক্ত হাতটা সজোরে চেপে ধরল। নিঃশব্দে এক আকাশ সমান নির্ভরতা আর ভরসা দিয়ে যেন ও বলতে চাইছে, আমি তো আছি, ভয় পেও না। করিডোর দিয়ে একজন নারী পুলিশ অফিসার এগিয়ে এলেন তখনই। বাঙালি মুখাবয়ব, তীক্ষ্ণ চোখ আর পরিপাটি ইউনিফর্মে তাকে বেশ দৃঢ় দেখাচ্ছে। তিনি কাছে এসে বিকেলের দিকে তাকিয়ে পেশাদার হাসি দিয়ে গ্রিট করলেন, তারপর একটু নিচু হয়ে শ্যামার দিকে তাকিয়ে বললেন, হাই লিটল ওয়ান, কেমন আছো তুমি? শ্যামা কোনো উত্তর দিল না। পাথরের মূর্তির মতো বসা মেয়েটা আরেকটু শক্ত হয়ে বোঝালো ওর কানে বাইরের পৃথিবীর কোনো কথাই ঢুকছে না বুঝি। অফিসার অবশ্য গা করলেন না, ইশারায় ওদের ভেতরে আসার অনুরোধ জানালেন শুধু। ওদের সঙ্গে নিয়ে ভেতরের দিকে একটা বিশেষ কক্ষের দিকে হাঁটতে শুরু করলেন ভদ্রমহিলা। বিকেলের পায়ের নিচে মেঝেটা কাঁপছে বোধহয়। যত এগোচ্ছে ওর বুকের ভেতরটা তত বেশি অবাধ্য হয়ে উঠছে। ধকধক শব্দটা ও নিজেই শুনতে পাচ্ছে কান পাতলে। শ্যামা মেয়েটার সঙ্গে ওর রক্তের কোনো টান নেই, নেই বহু বছরের কোনো চেনা ইতিহাস, স্রেফ কয়েকটা দিনের পরিচয় আর কিছু ভাগ করে নেওয়া মুহূর্ত। অথচ এই ক্ষণিকের পরিচয়েই মেয়েটা কিভাবে যেন ওর অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ ওকে ওর আসল মায়ের হাতে সঁপে দিয়ে আসতে হবে ভাবতেই বিকেলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এক ধরনের তীব্র হাহাকার ওর গলা পর্যন্ত উঠে আসছে বারবার। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে যখন দরজাটা খুলে গেল, বিকেল দেখতে পেল ভেতরে অপেক্ষা করছেন একজন নারী। ইনিই বোধহয় শ্যামার জন্মদাত্রী না। শ্যামা তখনও বিকেলের হাতটা একইভাবে শক্ত করে ধরে রেখেছে। মেয়েটার মনে হয় এই বন্ধনটা ছিন্ন করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। রক্ত নেই তো কি হয়েছে, হৃদয়ের টান কি সবসময় পরিচয় মেনে চলে? সময় বুঝি বালু ঘড়ির মতো থমকে আছে। ভারী দরজাটা ঠেলে নারী পুলিশ অফিসারটি ভেতরে পা রাখতেই কক্ষের গুমোট আবহাওয়ায় একচিলটে বৈদ্যুতিক তরঙ্গ খেলে যায়। কক্ষের এক কোণে একটি চেয়ারে পাথরের মূর্তির মতো বসেছিলেন আরেকজন। দুশ্চিন্তাগ্রস্ত মুখাবয়ব আর ক্লান্ত চোখের নিচে পুরোদস্তুর কালি জমে গেছে। হেয়ার ইজ ইয়োর ডটার, মিসেস লোকমান, শান্ত গম্ভীর কণ্ঠে ঘোষণার ন্যায় বললেন পুলিশ ভদ্রমহিলা। কথাটা শেষ হওয়ার আগেই নিশ্চল নারীদেহে প্রাণ ফিরে এলো যেন। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল, পরের মুহূর্তেই একটা তীব্র আকর্ষণে তিনি চেয়ার ছেড়ে ছিটকে বেরিয়ে এলেন। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চারপাশের জগৎ সংসার ভুলে এক লহমে ছুটে এলেন ছোট শ্যামার কাছে। বিকেলের হাত তখনও শ্যামার ছোট্ট আঙুলগুলো দিয়ে শক্ত করে আঁকড়ে ধরা, কিন্তু মাতৃত্বের আদিম আর অদম্য টানের কাছে বিকেলের স্পর্শ বড় অসহায় পড়ল। নারীটি উপুড় হয়ে বসে দুহাতে তুলে নিলেন শ্যামাকে। শ্যামা ছাড়তে চাইছিল না। বিকেলের হাতটা আঁকড়ে ধরার শেষ চেষ্টাটুকু সে করেছিল, কিন্তু নারীটির প্রবল আবেগের ঝড়ে তার ক্ষুদ্র প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে গেল। নারীটি শ্যামাকে বুকের গভীরে পিষে ফেলে কপালে, গালে, চিবুকে অজস্র চুমোয় ভরিয়ে দিতে লাগলেন। তার প্রতিটি চুম্বনে মিশে দীর্ঘদিনের হাহাকার, অপরাধবোধ আর না পাওয়ার যন্ত্রণা। বিকেল বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দেখে এই দৃশ্য। ওর চোখের সামনে অলৌকিক কিছু ঘটে যাচ্ছে যেন, কিন্তু বিস্ময়টা কেবল এই পুনর্মিলন নিয়েই ছিল না।
বিস্ময়টা ছিল এই নারীর অবয়ব নিয়ে। একটু ভালো করে তাকাতেই বিকেলের পায়ের তলা মাটি সরে যায়। হৃৎপিণ্ডটা সজোরে পাজরে আঘাত করল একবার। এ মুখ তো তার চেনা, অনেক আগের চেনা। ধুলো জমা স্মৃতির পাতা উল্টে এক লহমায় বর্তমানের সাথে অতীত মিলেমিশে একাকার হয়ে পড়ে। এই সেই নারী যাকে কেন্দ্র করেই বিকেলের জীবনের গল্পের শুরুটা হয়েছিল। আদিবা, হ্যাঁ, এ তো আদিবাই। সেই চেনা চোখ, সেই চেনা কপাল, শুধু সময়ের টানে সেখানে কিছুটা ক্লান্তির ছাপ পড়েছে। আদিবা তখনও বিকেলকে লক্ষ্য করেনি। তার সমস্ত পৃথিবী এখন ওই ছোট্ট সোনামণির চারধারে ঘূর্ণমান। সে পাগলের মতো শ্যামাকে আদর করে যাচ্ছে, চোখের নোনা জলে শ্যামার গাল ভিজিয়ে দিচ্ছে। আদরে আদরে ভরিয়ে দিতে দিতে আদিবা ফুপিয়ে উঠল। অবরুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, সরি মাম্মাম, এতগুলো সরি মা, প্লিজ মাম্মামকে মাফ করে দাও। আই প্রমিস আই উইল অলওয়েজ বি উইথ ইউ, অলওয়েজ। শ্যামা নিশ্চুপ, মার্বেল পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে আছে তার জন্মদাত্রীর দিকে। পরিবেশটা মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠল। নারী পুলিশটি মৃদুস্বরে হস্তক্ষেপ করলেন। আদিবার কাঁধে হাত রেখে বললেন, প্লিজ এবার একটু শান্ত হয়ে বসুন। যে আপনার বাচ্চাকে আপনার কোলে ফিরিয়ে দিল তাকে একটা ধন্যবাদ জানানো তো উচিত, তাই না? আদিবা যেন সম্বিত ফিরে পায়, বাস্তবের মাটিতে আছাড় খেয়ে পড়ে। দ্রুত হাতে চোখের জল মুছে শ্যামাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। তারপর একটা উদ্ভ্রান্তের মতো হাসি নিয়ে নিজেকে সামালানোর চেষ্টা করতে করতে আওড়ালো, সরি, আই এম সো সরি, আমি আসলে বুঝতেই পারছেন নিজেকে ধরে রাখতে পারিনি। বলতে বলতে কৃতজ্ঞতা জানানোর জন্য বিকেলের দিকে মুখ ফেরালো সে। সঙ্গে সঙ্গে আদিবার সারা শরীর দিয়ে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে যায় যেন। কৃতজ্ঞতার হাসিটা ঠোঁটের কোণে জমে বরফ, চোখের মণি দুটো স্থির। অস্ফুট স্বরে প্রায় আর্তনাদের মতো করে উচ্চারণ করল নামখানি, বিকেল। উপর নিচ মাথা নোবালো বিকেল। তুমি? প্রায় বিড়বিড় করে বলল আদিবাও, তুমি? পুলিশ ভদ্রমহিলা লম্বাটে হাসি দিলেন তাই দেখে। আরে বাপরে, এ দেখি রিয়েল সিনেমা। হ্যাঁ, আপনারা আগে থেকেই কি অপরকে চেনেন নাকি? আদিবা ঘাড় নাড়ল মৃদু ভঙ্গিতে। চিনতাম। এখন চেনেন না নাকি? চিনি। যাই হোক, ভালো হলো। হ্যাঁ, আসুন, কাগজপত্রের ঝামেলা সেরে যে যার বাড়ির পথ ধরুন দেখি। এবছর এমন ঠান্ডা পড়ল বাবারে বাবা। ব্যান্ড শহরের নির্জন পথ ধরে ওরা থানা থেকে বেরিয়ে এলো যখন, তখন মরা রোদের স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। যেদিকে চোখ যায় সবটা ধবধবে সাদা তুষারে ঢাকা। হঠাৎ দেখলে মনে হয় নিথর ক্যানভাস একটি। তবে যান্ত্রিক ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রাখা হয়েছে বলে হাঁটতে মন্দ লাগছে না। আদিবা আর বিকেল দুজনেই হাঁটছে পাশাপাশি, অথচ মাঝখানে আটে যেন এক দুস্তর নীরবতার দেওয়াল। কোল জুড়ে ঘুমন্ত শ্যামা আদিবার ঘাড়ের উপর থুতনি ঠেকিয়ে নিশ্চুপ হয়ে আছে। বিকেল আর চোখে একবার হাতের ঘড়িটা দেখে নিল। কুয়াশা ভেজা এই সকালে শহরের অধিকাংশ মানুষই লেপির ওমের তলে। কেবল দূরে দু একজনকে দেখা যায় স্পোর্টস গিয়ার পরে মর্নিং ওয়াকে বেরিয়েছে। নীরবতা অসহ্য হয়ে উঠলে বিকেল একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, মেয়েটাকে পালতে না পারলে কাউকে দিয়ে দিও। তবু এভাবে আর। কথাটা অসমাপ্ত থাকলেও তার কঠিনতা আদিবার বুকের ভেতরটা ডুমড়ে দিল। নিজের অপরাধবোধ আর অভিমানে জড়সড় হয়ে থাকা মনটা আরও কুঁকড়েছে। কণ্ঠে কিঞ্চিত বিষাদ মাখা বিদ্রুপ মিশিয়ে সে পাল্টা জবাবে বলল, তোমার সঙ্গে আমার পরিচয়টা বারবার ভুল সময়ে ভুলভাবেই হলো বিকেল। প্রথমে তোমার প্রিয়তমার সতীন হিসেবে, তারপর তোমার ভাইয়ের খুনি হিসেবে, আর এখন আমার কোনো প্রিয়তমা নেই। আর অতীতে কি হয়েছে না হয়েছে সেসব আমি মনেও রাখিনি। আদিবাকে কথা শেষ করতে না দিয়েই শক্ত গলায় বলে উঠল বিকেল। পরক্ষণেই ভাবহীন গম্ভীর স্বরে শোধায়, বাড়ি ফিরতে পারবে? উবার ডেকেছ? আদিবা থমকে দাঁড়ায়। বিকেলের এই অতি দ্রুত বিদায় নেওয়ার তাড়াহুড়ো তাকে আহত করছে। কয়েক মুহূর্ত নীরব থেকে সে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, তোমার কি ভীষণ তাড়া? বিকেল মাথা নাড়ল, কিন্তু সেই নাড়ানোর ভঙ্গিটা সম্মতির নাকি অসম্মতির তা ঠিক বোঝা গেল না। আদিবা দ্বিধা কাটিয়ে একটা শেষ আবদার করে বসে সাহস করেই, এক কাপ কফি কি সম্ভব নয়? হতে পারে এই দেখাই আমাদের শেষ দেখা। বিকেলের নাসিকাপথ পেয়ে একটা শীতল নিঃশ্বাস বেরিয়ে আসে। হয়তো পরিস্থিতির গুরুত্ব বুঝেই হোক বা আদিবার কণ্ঠের চাপা হাহাকারের কারণেই হোক, সে নিচু স্বরে জানালো, চলো। মূল শহরের কাছাকাছি একটা ছোট ক্যাফেতে গিয়ে বসল ওরা। ছুটির দিন বলে ভিড় তুলনামূলক কম, নয়তো এই সময়টায় এখানে তিল ধারণের জায়গা থাকে না। কোনাকুনি একটা টেবিল বেছে নিয়ে দুজনে বসল মুখোমুখি। শ্যামা গভীর ঘুমে আচ্ছন্ন, তবু আদিবা তাকে বুক থেকে নামালো না। বিকেলের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সেটা তাচ্ছিল্যের নাকি কষ্টের তা বলা কঠিন। যে মেয়েকে একসময় রাস্তার ধারে ফেলে দিতে দ্বিধা করেনি, আজ তাকে নিয়ে এত মমতা, আহ্লাদ। কথা শুরু করলো আদিবাই। টেবিলের ওপর রাখা কফি কাপের বাষ্পের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল,
তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি আমার সাথে কথা বলতে ইচ্ছুক। তবু এতগুলো বছর পর তোমাকে দেখে আমি লোভ সামলাতে পারলাম না। কিছু কথা খুব জমেছিল। বিকেল নির্লিপ্ত, শুধু সংক্ষেপে শোধাল, বলো কি বলতে চাও? মানে অন্যভাবে নিও না, বাড়ির সবাই কেমন আছে? আদিবার গলায় সংকোচ। এবার শব্দ করেই হাসল মেয়েটা। ভালো থাকার কি কথা আমার ফুপ্পির? তবে হ্যাঁ, ভালোই আছে হয়তো। হয়তো মানে এভাবে বলছো কেন? কারণ আমি নিজেই মির্জা ফ্যামিলির কোনো সদস্যের সাথে এখন আর কানেক্টেড নই। বিনা মেঘে বজ্রপাত হলো বুঝি। অবাক হলো আদিবা, সেই বিস্ময় চেপে রাখতে পারল না কণ্ঠে। কেন জানতে চাইল আহত স্বরে। বিকেলের ভ্রু কুচকে এলো, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়। সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? চট করে নিজেকে সামলে নিল মেয়েটা। লজ্জিত হলো বটে। হ্যাঁ সরি, আসলে আমি একটু বেশি প্রশ্ন করে ফেলছি বোধহয়। বিকেল আবার তার হাতের ঘড়ি দেখে। তার শরীরী ভাষা বলে দিচ্ছে সে এই মুহূর্ত থেকে মুক্তি চায়। আমার একটু কাজ ছিল, আজ তবে উঠি। সে উঠে দাঁড়ালো। অবচেতন মনেই তার হাতটা একবার শ্যামার কপালে ছোঁয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু মাঝপথেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো হাতটা গুটিয়ে নিল। যাওয়ার জন্য পা বাড়াতেই আদিবা আর্তস্বরে বলে ওঠে, জানি না তুমি আমায় কতখানি খারাপ ভাবো বিকেল, কিন্তু জানো ভুলটা আমারই ছিল সবচেয়ে বেশি। সৌম্য কোনোদিন আমায় মন থেকে সেই ভালোবাসাটা বাসিনি যেটা আমি ওকে বেসেছিলাম। ও শুধু আমার মোহে জড়িয়ে গেছিল। ও আমাকে ফেলতেও পারছিল না, আবার মন থেকে গ্রহণও করতে পারছিল না। ভেবেছিল ঘর বাঁধলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আমি কোনোদিন ওকে ভালো রাখতে পারিনি, এমনকি ওর মনের সেই দ্বন্দ্বটা বোঝারও চেষ্টা করিনি। ওর চলে যাওয়ার পিছনের পুরো দায়টা আমার, শুধু আমার একার। আদিবা কথা শেষ করে থামল। ওর গলার স্বরে ঝরে পড়া অপরাধবোধ ক্যাফের উষ্ণ আবহাওয়াকেও এক নিমিষে শীতল করে দিল। বিকেল পাথরের মতো আবারও বসে থেকে সবটা শোনে। তারপর খুব নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে প্রশ্ন জানতে চায়, তাহলে সেই ভুলের মাসুল তুমি না দিয়েই কেন এভাবে হারিয়ে গেলে হোম? আদিবা মাথা তুলে বিকেলের দিকে চায়। ওর টলটলে দু চোখ শ্রাবণের মেঘের মতো জলে ভরা, অথচ ঠোঁটের কোণে একচিল হাসি। ম্লান সেই হাসিতে একরাশ অবজ্ঞা মিশে আছে। মেয়েটা ধরা গলায় বলে, কে বলল মাসুল দিইনি? বিকেলের ভ্রু কুচকে এলো। আদিবা নিজের কোল জুড়ে পরম শান্তিতে ঘুমন্য ছোট্ট শ্যামার দিকে অপলক চোখে চায়। তারপর বিকেলের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে, ও সৌম্য আর আমার সন্তান বিকেল। কথাটা শুনে বিকেলের মনে হয় ঠিক মাথার ওপর ছোটোখাটো একটা বজ্রপাত হয়েছে। নিমিষেই ওর চারপাশটা ঝাপসা হয়ে আসে। মেয়েটা স্তব্ধ হয়ে চেয়ে রইল আদিবার ঘাড়ের ওপর থুতনি ঠেকিয়ে ঘুমন্য ওই নিষ্পাপ মুখচ্ছবির দিকে। ওইটুকু মুখচ্ছবিতে কি তবে ওই তার ভাইয়েরই আদল মিশে আছে? আদিবা একইভাবে বলতে চলল পরে, এই সত্যিটা যেদিন তোমার ভাইকে জানিয়েছিলাম তার ঠিক দুদিন পরই ও সুইসাইড করে। আসলে আর পারছিল না ও। ভয় আর আতঙ্কের সেই পাহাড়টা আর বইতে পারছিল না। পরিবার, আপনজন, পরিচিত সকালের কাছে বারবার কটাক্ষের শিকার হওয়া, হাস্যকর এক বস্তুতে পরিণত হওয়া, এসব ওর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছিল। নিজেকে শেষ করে দেওয়ার আগে ও একবারও ভাবেনি কারোর কথা। আমার কথা তো ছেড়েই দাও, ওর রক্তে বেড়ে ওঠা এই ছোট্ট শিশুটার কথাও এক মুহূর্ত ভাবেনি। বিকেল হতভম্ব গলায় কোনো মতে শোধালো, এত বড় একটা কথা কাউকে জানাওনি কেন? বিনিময়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নাসিকা পথ বেয়ে করে। চোখ দুটো জানলার বাইরে ধূসর তুষারপাতের দিকে নিবদ্ধ। থম ধরা কণ্ঠে বলতে থাকলো, কি বলতাম, কি জানাতাম সবাইকে? যে তোমাদের আদরের ছেলের অকাল মৃত্যুর জন্য দায়ী আমার গর্ভে বড় হওয়া এই ছোট্ট নিষ্পাপ শিশুটা। সমাজ কি ওকে মেনে নিত, নাকি ওর গায়েও খুনি তকমা মেখে দিত? বিকেল স্তব্ধ হয়ে বসে রইল। কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে এই মুহূর্তে। এরই মধ্যে ক্যাফের পরিচারক এসে টেবিলের উপর ধোঁয়া ওঠা দুটো কফি মগ রেখে গেল পুনরায়। আদিবা যান্ত্রিকভাবে নিজের মগটা টেনে নেয়। এক চুমুক কফি গলার নিচে নামিয়ে একটু সময় নিল। বিকেলের কণ্ঠস্বর থমথমে, ভিতরের অস্থিরতা আড়াল করে জানতে চাইল, কি নাম ওর? আদিবা মমতা ভরা চোখে কোলের শিশুটির নরম গাল আর কপালে হাত বোলায়। ফিসফিস করে জানালো, সন্ধ্যা, সৌম্যর মেয়ে সন্ধ্যা। বাইরের তুষার শুভ্র জগতের সাথে মিল রেখে ছোট্ট দেব শিশুটির নামখানিও যেন এক বিষাদ মাখা সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে।